এ, তোমরা কি কাজ করার জন্য এসেছো? হ চাচা, আমরা কাজ করার জন্যই সেই সকাল থেকে বসে আছি, কিন্তু কেউ এসে কাজের কথা বললো না। তোমাদের দেখে তো কাজের লোক বলে মনে হচ্ছে না। তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা শিক্ষিত ঘরের ছেলে। কি যে কন্যা, আমরা যদি শিক্ষিতই হইতাম তাহলে এইভাবে কাজের জন্য দাঁড়ায় থাকতাম বলেন? সেটাও ঠিক কথা বলেছ। তা তোমরা ধান রোপণের কাজ করতে পারো তো? ধান রোপণ আবার কি জিনিস? রাফির কথা শুনে চেয়ারম্যান সাহেব তো অবাক, আর রাসেল তো মনে অবাকের চরম পর্যায়ে আছে। এত কষ্ট করে একটা কাজের ব্যবস্থা করতেছে, আর সেটাও এখন না হবার মতোই। তুমি ধান রোপণ কি সেটাই জানো না? তাহলে কাজ করবে কিভাবে শুনি? আসলেই হয়। রাসেল রাফিকে থামিয়ে দিয়ে নিজেই বলে ওঠে, আসলে চাচা, হয়েছে কি, আমাদের গ্রামে ধান রোপণকে বলে ধান গাড়া, সেজন্য বুঝতে পারেনি। ও, তাহলে ঠিক আছে। তাহলে চলো, আমি টাকা দিব। আর তোমার কথা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ চাচা। আর আপনি যেই টাকা বললেন আমরা সেটাতে রাজি, কারণ আমাদের একটা কাজের অনেক দরকার। টাকা যা দিবেন ঠিক আছে, তবে আমাদের খাবারটা কিন্তু ভালো দিতে হবে। তোর শুধু খাবার আর খাবার, চুপ থাক, কত খাবি? দেখা যাবে চেয়ারম্যান চাচার কোনো জিনিসেরই অভাব নেই। বাবা, ঠিক বলেছ। আর তোমাদের খাবারের কোনো অযত্ন হবে না। আমি তো মানুষ, তাই না? চেয়ারম্যানের কথায় রাসেল রাজি হয়, কারণ ওরা যেই গ্রামে আসামি ধরতে এসেছে এটা সেই গ্রাম। রাসেল সবাইকে নিয়ে গুটি গুটি পায়ে চেয়ারম্যান বাড়ির দিকে রওনা দেয়। প্রায় অনেকটা সময় পরে চেয়ারম্যান বাড়িতে এসে পৌঁছে। বাড়িটা দুইতলা, দেখতে অনেক সুন্দর। নিচে থেকে ছাদে লাগানো ফুলের বাগানটা যেন বাড়ির সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। বাবা, এই হলো আমার বাড়ি। আর এই হলো রফিক, তোমাদের থাকার ব্যবস্থা করবে। আর কি করতে হবে সব বলে দিবে। আর কোনো সমস্যা হলে আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আমরা কি এখনই কাজ করতে যাব? কাজ করার জন্য এসেছেন, তাহলে কাজ না করে ফুটবল খেলতে যাবেন নাকি? এ, তুই চুপ কর তো। রাসেল, তোমাদের আজ আর কাজে যেতে হবে না। তোমরা আজ গ্রামটা ঘুরে দেখো, কালকে থেকে কাজে লেগে পড়লো, কেমন? যেটা আপনার ইচ্ছা চাচা। আর আপনি আর ভালো মনে একজন মানুষ। আমরা অনেক বাড়িতে কাজ করেছি, কিন্তু আপনার মতো মানুষ দেখি নাই। রাফি সিয়ামের কানে কানে বলে, দেখছিস শালা বলে কি, ওরা কি আগে অনেকের বাড়িতে কাজ করেছে? জীবনে ধান কিভাবে লাগায় জানে না। চুপ কর, আমরা যেই কাজে এসেছি সেটার দিকে ফোকাস কর, বুঝলি? এভাবে আরও কিছু কথা বলে চেয়ারম্যান সাহেব বাসার ভিতরে চলে যায়, আর রফিক সবাইকে থাকার ঘরে নিয়ে যায়। সব কিছু দেখিয়ে দিয়ে রফিক চলে যায়। এই সিয়ামের বাচ্চা, তোর কি মনে হয় আমি তোদের নিয়ে আমার শ্বশুর বাড়ি এসেছি? কখন কি বলতে হয় জানোস না? আর একটু হলেই এই কাজটা হাত থেকে গেছিল। চেয়ারম্যান চাচার মেয়ে থাকলে শ্বশুর বাড়ি হতে আর কতক্ষণ? সিয়াম, ভেবে দেখেছিস রাসেলের জন্য বড় বাড়ি দেওয়া হয়েছে থাকার জন্য, আর সেই থাকবে কিনা এই ছোট্ট রুমে? চুপ কর। ভুলেও আমরা কি সেটা বলবি না। যদি কেউ ভুল করেও বুঝতে পারে, তাহলে কিন্তু শেষ হয়ে যাবে আমাদের এত সুন্দর করে বানানো সব পরিকল্পনা। তুই ঠিকই বলেছিস, এটা তো আমাদের মাথায় আসেনি। আসবে কি করে? সারাক্ষণ তো শুধু খাওয়া আর খাওয়া নিয়েই পড়ে থাকিস। এখন চল একটু এলাকাটা ঘুরে আসি। সবাই এলাকাটা ঘুরে দেখার জন্য বাড়ি থেকে বের হয়। আসলেই গ্রামটা অনেক সুন্দর। রাসেলের তো মনটাই মুগ্ধ হয়ে গেছে এত সুন্দর সবুজে ঘেরা গ্রামে আসতে পেরে। তিন বন্ধু চলেছে গুটি গুটি পায়ে সামনের দিকে, কথা বলতেছে আর হাঁটতেছে। এমন সময় রাসেলের ফোনে একটা কল আসে। রাসেল ফোনটা হাতে নিয়ে দেখতে পায় ওর বেস্ট ফ্রেন্ড শিখা কল দিছে, তাই তাড়াতাড়ি রিসিভ করে। কি ম্যাডাম, এই অফাকার কথা তাহলে তোর মনে পড়লো? আমি তো ভেবেছি তুই আমার কথা ভুলে গেছিস। চুপ কর হারামি, নিজে থেকে একটি বারের জন্য ফোন দিয়েছিস কখনো? আর আমি যদি কিছুদিন পর পর দিই তাও এমন নাটক করিস। আরে আমি কল দেবো কেন বল? তুই শুধু আমাকে কল দিবি, আমি রিসিভ করে কথা বলবো, বুঝলি? আমি এই কল টল তোকে দিতে পারবো না। তুই কল দিলে তো টাকা কাটবে, আর আমি খুব ভালো করেই জানি তুই কোন লেভেলের কিপটা। তা বাবা বললো তোরা নাকি কোথাও একটা মিশনে গেছিস। হ, তোর বাপে এমন একটা কাজে পাঠাইছে যেটা করার জন্য বাজারে উঠে ফল বিক্রেতার নিজেদের বিক্রি করতে হচ্ছে। বাবা শেষমেশ তোদের তাহলে রাখালের কাজে লাগিয়ে দিল। আর বাবা এটা ভালোই করেছে,
তোকে আবার কৃষকের বেশি ভালো মানায়। মানাবি তো, এই কৃষক আছে বলেই তোদের মতো ধনীরা বেঁচে আছিস, না হলে সে কবেই পগার পার মন্ডায় চায় তোর খাট্টার বাপকে এক গ্লাস পানিতে ডুবিয়ে রাখি। আর একটু জোরে বল, বাবা তো তোর সব কথাই শুনছে। কি? কি না বাবা, তোর এত বড় সাহস, আমাকে পানিতে ডুবিয়ে রাখতে চাস? ইয়ে মানে স্যার, আসলে আমি না আপনার ফাজিল মেয়ের কথা বলছি। আপনার তো বয়স হয়েছে, তাই কানে একটু ভুল শুনেছেন। আমার সাথে মদালস? আগে এখানে আয় তুই, তখন তোকে বুঝাবো কত দানে কত চাল। তা তোরা কি কাজ পেয়েছিস? জি স্যার, আমরা ঠিকমতো কাজ পেয়ে একটা বাড়িতে এসেছি। এখন বের হয়েছি একটু গ্রামটা ঘুরে দেখার জন্য। এইভাবে আরও কিছু সময় কথা বলে রাসেল কলটা কেটে দেয়। শিখা হলো রাসেলের বেস্ট ফ্রেন্ড, আর শিখার বাবা হলো রাসেলের বস। শিখা আসলে বাসায় ছিল না, তাই রাসেল যে এখানে এসেছে সে জানে না। কি রে খাট্টাস, বস কি বললো? কি আর বলবে, আমি তো বসকে নিয়ে শিখার সাথে মজা করতেছিলাম, আর পেতনিটা কি করছে জানিস? শিখা আবার তোর কোন পাকা ধানে মই দিল শুনি? পাকা ধানে মই দেয়নি ঠিক আছে, তবে আর একটু হলেই দিচ্ছিল। আমি যা বলছি ওই পেতনি স্যারকে সব লাউড স্পিকারে শুনিয়েছে। তোরা টমেট জেরির মতো একে অন্যের পেছনে লাগতে পারিসও বটে, তবে যাই বলিস শিখার মনটা অনেক ভালো। সেটা আমি জানি, ও অনেক ভালো। এখন সামনের দিকে যাওয়া যাক। তারপর সবাই আবারও সামনের দিকে যায়। এখানকার জাবের ও জুবাইর দুই ভাই সকল খারাপ কাজের সাথে জড়িত, কিন্তু কোনো পুলিশ বা সিআইডি, র্যাব এদের ধরতে পারেনি। তাই রাসেলকে পাঠিয়েছে ছদ্মবেশে। রাসেল এলাকায় ঘুরে ওই দুই ভাই সম্পর্কে অনেক কিছুই জানতে পারে। অনেকটা সময় এলাকাটা ঘুরে দেখার পরে ওরা আবার চেয়ারম্যান বাড়িতে ফিরে আসে। সবাই যার যার মতো গোসল করে নেয়। রফিক খাবারের জন্য ডেকে গেছে ভিতর বাড়িতে। রাসেল সবাইকে নিয়ে খাবারের জন্য যায়। আসলে চেয়ারম্যান সাহেব মানুষটা অনেক ভালো, তাই তো বাড়ির কাজের মানুষদেরও নিজের সাথেই খাবার খেতে দেয়। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ভালো আছি। তা তোমরা কেমন আছো? তোমার কথা তোমার চাচার মুখে শুনেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আচ্ছা, কথা পরেও বলা যাবে, আগে চুপচাপ খেয়ে নাও। সিয়াম তো খাবার দেখেই অবাক। এত খাবার! সে যেমন ভেবেছিল তেমনটা কিন্তু ঘটেনি, তাই মনে মনে ভাবে, রাসেল রে, তুই তো আমাদের কাজ করতে তো নিয়ে আসিসনি, এনেছিস মনে হয় তোর শ্বশুর বাড়ি ঘুরতে। সবাই খাবারের পর্ব শেষ করে কথা বলে নিজেদের রুমে চলে আসে। রাসেল বিছানায় গা এলিয়ে দিতে ইয়া বড় একটা ঘুম দেয়। বিকেলে রাসেলের ঘুম ভাঙে। বাবা, এত ঘুমালে তুই কাজ করবি কিভাবে? শালা তোদের চিন্তা কর, আমি কাজ করতে পারবো, বরং তোদের নিয়েই আমার যত চিন্তা। ভাই, তোমাকে তাও তোমার লেখক সাহেব যেভাবেই হোক তার কলমের কালি দিয়ে ভালো কাজের ছেলে বানিয়ে দেবেনি। কিন্তু আমরা তো সেই আধু ভাই থেকে যাবনি, কোনোদিন কি আর এইসব কাজ করেছি নাকি? চিন্তা করিস না, আমি তো আছি নাকি। এক बात तो हमेशा याद रखना, हम है तेरे साथ, डरना के नहीं है कोई बात। এইভাবে নানান কথাবার্তার মাঝ দিয়ে পার হয়ে যায় আজকের দিন। সকালে খাবার খেয়ে রফিক সাথে করে জমিতে নিয়ে যায়। ইয়া বড় বড় জমি। এই যে জমিটা দেখছেন, এটা হলো 20 শতক। আপনারা তিনজনে ধান গাড়তে থাকেন, আমি বরং আসি। রফিক কথাগুলো বলেই সেখান থেকে চলে যায়। এখন টেনশনে আছে কিভাবে কাজ করবে। এরা কখনো তো এসব কাজ করে নাই। দোস্ত, তুই শুরু কর, আমরা দেখে দেখে শিখি, না হলে কপালে কি আছে আল্লাহ ভালো জানে। ঠিক আছে, এইভাবে ধানের আটি থেকে বেস্তন নিয়ে এইভাবে গাঁটতে হয়, বুঝলি? ভাই তুই পারস কিভাবে? তোকে দেখে তো কেউ বুঝতেই পারবে না তুই একজন সিআইডির বড় অফিসার। কৃষকের প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা আছে, আর আমি রাতে ইউটিউব থেকে দেখে দেখে শিখেছি। ওরা ধান লাগানো শুরু করে। রাসেল তো সেই গাড়তাছে। কি সিয়াম আর রাফি একটু ধান লাগিয়েই বলে উঠছে, আল্লাহ গো, আমার মাঝা মনে হয় শেষ, হাঁটু তোমার হয় সাথেই নেই। রাসেল, আমারও তো একই অবস্থা। আমি ভাবি এত কঠিন কাজ গ্রামের মানুষ করে কিভাবে। আমাদের মতো সব প্রভাবশালীরা যদি মাঠে নামে কৃষকের কাজ কতটা কষ্টের
পরিমাপ করতো তাহলে আমার মনে হয় না সরকার একজন নিম্নমানের সরকারি চাকরিজীবীর দৈনিক মজুরি 500 থেকে 700 টাকা, আর একজন কৃষক রৌদ্রে হাড় ভাঙা পরিশ্রম করে তার মজুরি 250 থেকে 350 টাকা রাখতো, যেখানে দিনে যা কাজ করে পায় সেটা নিয়ে চাউল কিনতেই হিমশিম খায়। তাহলে তারা ভালো মন্দ কিভাবে খাবে? ভাই, তোর মতো করে যদি সবাই ভাবতো তাহলে আমাদের দেশের গরিবদের এত কষ্ট হতো না। আর আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কিন্তু বেকারত্ব। বেকারত্ব থাকবেই না কেন বল? আমরা তো নিজ স্বার্থ মানুষ। আমরা অনেক বড় বড় পদে চাকরি করি, আমরা ইচ্ছে করলেই কিন্তু অনেক বেকার বা কাজের সুযোগ করে দিতে পারি, কিন্তু এটা করি না। কেন করি না জানিস? কেন? এটা হলো হিংসা। কেননা আমরা মনে করি একজনকে চাকরি নিয়ে দিলে সে যদি তার থেকে বড় হয় তাহলে তো তাকে আর সম্মান করবে না। ভাই তুই কিন্তু একদম ঠিক কথা বলেছিস। আসলেই মানুষ এটা বোঝে না, একটা বেকারকে কর্মের সুযোগ করে দিলে একটা পরিবার সচ্ছলতা ফিরে পায়, একটা বোঝা নেমে পড়ে, তার মাধ্যমে আরও বেকার ছেলেরা কর্মের সুযোগ পায়। এভাবে আরো অনেক কথা বলছে আর কাজ করতেছে। রাসেলের উদ্দেশ্য হলো এদের কথা বলার মাঝে রেখে কাজটা শেষ করা। এই গল্পে আমি বাস্তব কিছু কথা তুলে ধরেছি, প্লিজ কেউ মন খারাপ করবেন না। আর আমি আশা রাখি আপনারা যারা বড় বড় পদে চাকরি করেন তাকে বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করুন। 100 জন মানুষ যদি 100 জনের চাকরির ব্যবস্থা করেন তাহলে তারাও আবার চেষ্টা করবে অন্যকে বেকার থেকে মুক্ত করার। কাজ করতে করতে দুপুর গড়িয়ে যায়, তবুও কাজ শেষ হচ্ছে না। কিভাবে শেষ হবে বলেন? এরা তো আর আগে এই কাজ কখনো করেনি, এখন যে এইটুকু পারতেছে সেটাই অনেক। দেখতে দেখতে দুইটার মাঝে কাজ শেষ করে দেয়। যাক, আল্লাহ আজকের মতো তো বাঁচিয়ে দিল। কাজ করলে কিছুই থাকবে না, থাকবে শুধু আল্লাহর নাম। এখন চল সবকিছু নিয়ে বাসার দিকে। সবাই বাজারকৃত ধানের বেচে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিছু সময় পরে বাড়িতে চলে আসে। সবাই গোসল করে খাবার খেয়ে বিকেলে পাড়ার মাঠে খেলা দেখতে যায়। ফুটবল খেলা হচ্ছে, অনেক মানুষ জমাট বেঁধেছে। রাসেলের চোখ তো শুধু জুবাইর কি করে সেই দিকে, যেটা রাফি ও সিয়াম খেয়াল করতে পারেনি। একসময় রাসেল খেয়াল করে জুবাইর একটা দোকানদারের কাছে একটা প্যাকেট দিয়ে এদিক ওদিক তাকিয়ে টাকা নিয়ে চলে যায়। রাসেল খেলা শেষ করে রাফি ও সিএমকে বাসায় পাঠিয়ে দিয়ে অন্য বেশ ধারণ করে সেই দোকানে যায়। মামা, ভিন্ন হবে নাকি তোমার কাছে? দোকানের মালিক তো চালাক, তাই বুঝে যায়, কিন্তু তার মনে একটা প্রশ্ন আসে, রাসেলকে তো এই গ্রামে আগে কখনো দেখেনি। আন্নে কি ডা, আন্নেরে তো মনে হয় না এই গ্রামে আহে কখনো দেখেছি। দেখবেন কিবা করে, আমি তো এই গ্রামে নতুন আইছি, আমি আবার একটু খাই তো, তাই আপনার কাছে আইছি। দিন না মামা, ওটা না খেয়ে নিজেকে ঠিক রাখতে পারছি না। সব কিছুই তো বুঝি, এত টাহা দিন আর নিয়ে দফা রফা হয়ে যান এখান থেকে। মামা এই নেন টাকা। আর এগুলা কি শুধু আপনারা এখানেই পাওয়া যায়? জানার খুব ইচ্ছা, কারণ কখনো যদি আপনার দোকান বন্ধ থাকে। আন্নের বুদ্ধি আছে বলতে হয়। হ্যাঁ, এই গ্রামে শুধু আমি এইসব বিক্রি করি। আপনার যা ইচ্ছা সব পাবেন আমার কাছে। এই নিন আপনার জিনিস। ধন্যবাদ মামা, আপনি আমার অনেক বড় উপকার করলেন। রাসেল কথাগুলো বলে সেখান থেকে চলে আসে। কিছু দূরে এসে ভালো করে দেখে এইগুলো 1 নাম্বার গাঁজা। দ্রুত রাসেল বাড়িতে চলে আসে। কি বাবা, আমাদের একা বাসে পাঠিয়ে দিয়ে একা একা মেয়েদের সাথে মজা লইয়া না? চুপ শালা, আমি কি তোদের মতো লুচু নাকি যে সারাদিন কাজ বাদ দিয়ে মেয়ে নিয়ে পড়ে থাকবো? এইভাবে আরো অনেক কথা বলে রাসেল রাতে ঘুমিয়ে পড়ে। সকালে ফজরের আজানের শব্দে ঘুম ভাঙে রাসেল দ্রুত ঘুম থেকে উঠে রাফি ও সিয়ামকে সাথে নিয়ে কাছের মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে এসে দেখে চেয়ারম্যান সাহেব মন খারাপ করে বসে আছে। কি হয়েছে জানার জন্য রাসেল জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম চাচা, কি হয়েছে? এভাবে বাড়ির সবাই মন খারাপ করে বসে আছেন কেন? ওয়ালাইকুম আসসালাম। তোমরা কোথায় গেছিলা বাবা? আমরা নামাজ পড়তে মসজিদে গেছিলাম। ও আচ্ছা। আর বলিও না, আমার একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌস রাইসা ঢাকা থেকে আসবে, স্টেশনে গিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে আসেন, এতে এত চিন্তা করার কি আছে? বাবা রাসেল, চিন্তা তো সেখানেই। আমাদের গাড়ির ড্রাইভার আজকে আসলোই না, অসুস্থ। আর কেউ গাড়ি ড্রাইভ করতেও পারে না, তাহলে তুমিই বলো। এমনিতেই আমার মেয়েটা যেই লেভেলের রাগী,
আল্লাহ জানে আজকে কি লঙ্কা কাণ্ডটাই না ঘটায়। মেয়ে বাড়ি আসবে তাহলে আগে থেকে সব ঠিক করে রাখা উচিত ছিল, তাই না? আরে বাবা, আমরা জানলে তো সব ঠিক করেই রাখতাম। মানেটা কিন্তু ঠিক বুঝলাম না। আসলে বাবা, রাইসা যখন আসে আগে কখনোই বলে না, যেদিন আসে ঠিক সেদিনই বলবে। এই তো একটু আগে ফোন করে বললো ও আসবে আজকে। ওহ, তাহলে তো বিপদ বলতেই হয়। এখন কি করবেন দেখেন। এদিকে রাফি মনে মনে ভাবে রাসেলকে একটু ড্রাইভার বানানো যায়। রাসেল, তুই না গাড়ি চালাতে পারোস, এদের যেহেতু বিপদ তাহলে তুই একটু ওদের সাহায্য কর। কি বলো, রাসেল গাড়ি ড্রাইভ করতে পারে? সেটা তো রাসেল একবারের জন্য বললো না। আসলে হয়েছে কি, আমি একটু শিখেছিলাম কিন্তু এখন চালাই না, তাই বলি নাই। ও আচ্ছা, কোনো সমস্যা নেই। তুমি যখন গাড়ি চালাতে পারো তাহলে আর কোনো চিন্তা করা লাগলো না। তুমি আমার মামনিকে নিয়ে আসবা। ঠিক আছে চাচা। শালা রাফি আমাকে ফাঁসি দিয়ে মিট মিট করে হাসছো। বের করবো না তোর হাসি, একটু সময় পাই আগে। এইভাবে আরও কিছু কথা বলে রাসেল রুমে চলে যায়। গোসল করে ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা করে নেয়। রাফি, তুই আমাকে এভাবে ফাঁসিয়ে দিলি কেন? যদি একটু বারের জন্য বুঝে যেত তাহলে কি হতো ভেবে দেখেছিস? বোকার মতো কাজ কেন করিস বুঝি না। দোস্ত, আসলে এমন করে ভেবে দেখি, তবে চিন্তা কর না, রাইসা ভাবি অনেক সুন্দরী হবে। তোর ভাবি আমি বের করছি, দাঁড়া। বলেই রাসেল রাফিকে ধাওয়া করে মারার জন্য, কিন্তু ধরতে পারে না। রাফি চলে গেছে রুম থেকে। এদিকে চেয়ারম্যান বাড়ি থেকে স্টেশন অনেকটাই দূর হওয়ায় রাসেল গাড়ি নিয়ে বের হওয়ার জন্য রেডি হয়। বাবা, আমি যেভাবে ঠিকানা দিলাম তুমি ঠিক সেভাবেই যাবে। আর রাইসাকে চিনতে হবে না। রাইসা গাড়ির নাম্বার দেখলেই চিনতে পারবে। তুমি শুধু স্টেশনে গিয়ে অপেক্ষা করো। জি চাচা, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা সাবধানে যাইও। আর আমার মেয়ের যেই রাগী, না জানি কি হয়। আরে চাচা, আপনি কোনো টেনশন করেন না, আমি আছি না, সব সামনে নিব। রাফি আর সিয়াম তোরা গিয়ে কাজ কর, দেখে শুনে। আমি বরং ঘুরে আসি। আচ্ছা, দেখে শুনে যাস। রাসেল সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে চড়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। পাক্কা 2 ঘন্টা গাড়ি ড্রাইভ করার পর স্টেশনে এসে পৌঁছে। গ্রামের রাস্তা বুঝতেই পারেন কেমন হতে পারে। রাসেল বসে বসে রাইসার জন্য অপেক্ষা করতে লাগে। সময় তার আপন গতিতে চলছে, তবুও রাইসার আসার কোনো নামগন্ধই নেই। কি একটা ঝামেলায় যে পড়লাম, কখন আসবে আল্লাহ ভালো জানে। এইসব বসে বসে ভাবতেছে রাসেল, তখনই সামনের দিক থেকে আসা একটা ট্রেন থেকে থেকে নামামের ওপরে চোখ আটকে যায় রাসেলের। মেয়ে তো নয়, যেন আসমানের পরী। এই অবস্থায় কোনো কবি থাকলে অনায়াসে হাজারো কবিতার জন্ম দিত। লম্বা চুলগুলো হালকা বাতাসে উঠছে, কাজল কালো ওই টানা টানা হরিণী চোখ, বাঁকা ঠোঁটের মিষ্টি হাসি রাসেলকে যেন আরো মুগ্ধ করে তোলে। রাসেল এক ধ্যানে ওই দিকেই তাকিয়ে আছে। রাইসা দূর থেকে তাদের গাড়ি দেখতে পেয়ে কাছে আসে। তার আর লক্ষ্য করে রাসেল তার দিকে অবাক নয়নে চেয়ে আছে। সেটা দেখে রাইসার অনেক রাগ হয়, তাই ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। এই ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার দিকে এভাবে তাকিয়ে থাকার? মেয়ে জীবনে দেখিস নাই নাকি? রাসেলের থাপ্পড় খেয়েও যেন হুঁশ আসে না, ধ্যানের মাঝেই বলে ওঠে, জীবনে চলার পথে মেয়ে মানুষ দেখি নাই ঠিক তা নয়, মেয়ে অনেক দেখেছি কিন্তু কখনো পরি দেখা হয়নি। কি রে, থাপ্পড় খেয়ে পাগল হলে নাকি? এখানে পরে কোথা থেকে আসবে? আর তুই আমার গাড়ির সামনে কি করছিস? রাসেলের আর বুঝতে বাকি রইল না এটাই রাইসা, যাকে সে নিতে এসেছে। আর এটাও বুঝতে অসুবিধা হলো না সামনে আরো কত থাপ্পড় খেতে হবে। ওহ, তার মানে এই ঝাল মরিচটাই চেয়ারম্যান চাচার মেয়ে। প্রথম দেখায় মানুষ ক্রাশ খায়, আর আমি খেলাম 3 কেজি ওজনের থাপ্পড়। আল্লাহ জানে সামনে আরো কত থাপ্পড় খেতে হয়। কিরে, থাপ্পড় খেয়ে পাগল থেকে আবার বোবা হয়ে গেলি নাকি? আসলে হয়েছে কি, আমি এই গাড়িটা নিয়ে আপনাকে নিতে এসেছি। চাচা পাঠিয়েছে বাড়িতে, গাড়ি চালানোর মতো কেউ নেই বলে। সামান্য গাড়ির ড্রাইভার হয়ে এমন ভাবে বসে আছিস যেন রাজা বাদশার থেকে কোনো অংশে কম না। সরি, আসলে বুঝতে পারিনি। শালা দাজ্জাল কটকটি মাইয়া, তোদের থেকে কোনো কিছুই আমাদের কম নেই, বরং হিসাব করতে গেলে তোদের থেকে আমাদের 1000 গুণ বেশি আছে। রাইসা রাসেলের গাড়ি ঠাস ঠাস করে আরেকটা থাপ্পড় লাগিয়ে দেয়। থাপ্পড় খেয়ে রাসেলের গা লাল হয়ে গেছে। প্রথম থাপ্পড় সামান্য বাড়ির কাজের লোক হয়ে এভাবে বসে থাকার জন্য, আর তোর পাওনাকৃত দ্বিতীয় থাপ্পড় হলো আমাকে সম্মান করে ম্যাডাম বলে না ডাকার জন্য।
নেক্সট টাইম যেন ভুল না হয়। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, সবই কপাল আমার। যে ছেলে হাজার মেয়ের স্বপ্নের রাজকুমার, আর এখন নাকি সেই আমারই এই বজ্জাত মেয়েকে ম্যাডাম বলে রাখতে হবে। শিখা, তোর বাপকে যদি এখন সামনে পাইতাম তাহলে যে কি করতাম। আমার লাগেজগুলো গাড়িতে তোল, খাস তো কাজ করে, আর ভাব করস নবাবের ছেলে। রাসেল সবগুলো লাগেজ গাড়িতে তোলে। রাইসা গাড়িতে উঠে বসে। রাসেল আর কোনো কথা না বলে গাড়ি চালাতে শুরু করে। তা মিস্টার ফাঁকিবাজ, তোকে বাবা কি দেখে কাজে রাখলো? সারাক্ষণ তো মনে হয় শুধু বসেই থাকোস। তা তোর নাম কি? না ম্যাডাম, আমি অনেক ভালো কাজ করি, আর আমার নাম হলো গিয়ে রাসেল। এত কথা বলিস কেন? চুপচাপ গাড়ি চালা, বুঝলি? ঠিক আছে, দেখছেন পাঠক সাহেবরা, এই মেয়ে কোন লেভেলের বজ্জাত, নিজে নাম জিজ্ঞেস করে কতগুলো বকা দিল। রাসেল আর কোনো কথা না বলে সোজা গাড়ি চালানোয় ধ্যান দেয়। অনেকটা সময় পরে বাড়িতে চলে আসে। বাড়ির সবাই দাঁড়িয়ে আছে রাইসার জন্য। রাসেল নেমে গাড়ির দরজা খুলে দেয়। রাইসা গাড়ি থেকে নেমে, বাবা মা, তোমরা কেমন আছো? মা, আমরা অনেক ভালো আছি, তা তুই কেমন আছিস? মা, আমিও ভালো আছি। মারে, তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা হবেই না কেন সেটা বলো। এমন কামচোর ছেলেকে তুমি কি দেখে কাজে রাখছো? কেন, রাসেল আবার কি করলো? আর রাসেল তো অনেক ভালো কাজের ছেলে। কাজের ছেলে না ছাই। যাই হোক, এসব বাদ দাও। বলেই রাইসা হন হন করে বাড়ির ভিতর চলে যায়। এদিকে রাসেল ঠাই দাঁড়িয়ে আছে। রাসেল, কিছু মনে করিও না, আমার মেয়েটা এরকমই, মাথায় একটু জ্ঞান বুদ্ধি নেই। না চাচা, ঠিক আছে, আর আমি তাহলে জমিতে গেলাম, আমার বন্ধুদের আবার কাজ করতে অনেক কষ্ট হবে। আচ্ছা যাও তাহলে, আর এই টাকাটা রাখো, কিছু কিনে খায়ও কেমন? রাসেল টাকাটা নিয়ে রুমে এসে ড্রেস চেঞ্জ করে সোজা জমির দিকে রওনা দেয়। কিছু সময় পরে রাসেল রাফিদের কাছে চলে আসে। কি বাবা, সকাল তো তোকে ভালোই দেখলাম, তা এখন আর গায়ে বাংলাদেশের মানচিত্র আঁকা কেন? হ্যাঁ তাই তো, তোর গালে স্পষ্ট বাংলাদেশের মানচিত্র বোঝা যাচ্ছে। চুপ থাক, সব তোদের দোষ। তখন কেন বলতে গেলে আমি গাড়ি চালাতে পারি? আমি তো তাদের একটু উপকার হবে সেই জন্য বলেছিলাম। তা গাড়ি চালানোর সাথে এই মানচিত্রের কি সম্পর্ক? ভাই রে, চেয়ারম্যান চাচার মেয়ে তো নয় যেন পুরোই ঝালমরিচ, পুরো শরীরে 33,000 ভোল্টেজের কারেন্ট ভরা। ভাই তাইলে তো মনে হয় ভাবি খুব রাগী। খালি কি রাগি, একটা বচ্চাতের হাড্ডি কথায় কথায় গালের নকশা পরিবর্তন করে। বন্ধু, তাহলে তো সামনে কপালে শনি আছে দেখছি। সেটা দেখা যাবে, তবে মেয়ে একখান মায়েরই, এত সুন্দর মেয়ে আমি জীবনেও দেখি নাই। তাহলে তো রাইসাককেই আমাদের ভাবি বানানো লাগে। তাহলে তো ভালোই হবে, আমার আর সারা জীবন বিদ্যুতের বিল দেওয়া ও তরকারি রান্না করার জন্য মরিচ কিনতে হবে না। দোস্ত, একটা কথা বুঝলাম না, ভাবির সাথে বিদ্যুতিক বিল না দেওয়ার কি সম্পর্ক? আরে ব্যাটাও নিজেই একটা এলইডি বাল্ব, তাহলে ঘরকে আলোকিত করার জন্য এক্সট্রা লাইটের কি দরকার? সাথে বিনতি মরিচের মতো ঝাল তো আছে, সেটার জন্য মরিচ কেনার টাকাটাও বেঁচে যাবে। এখন কথা না বলে চুপচাপ কাজে মন দে, কাজ শেষ করতে না পারলে চেয়ারম্যান চাচা আবার ডেকে যাবেন। আর কেউ কোনো কথা না বলে মন দিয়ে কাজ করতে থাকে। দেখতে দেখতে কাজটা শেষ হয়ে যায়। সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় একটা দোকান ওদের সামনে পড়ে। রাসেল, খুব ক্ষুধা পেয়েছে রে, কিছু কর না প্লিজ। শালা পেটুক কোথাকার। আরে ইন্ডিয়ান সিআইডির পঙ্কজও মনে হয় না তোর মতো এত খাই খাই করে। দোস্ত, যা বলেছিস, সব সবাই শুধু খাই আর খাই। তোরা তো ভালো করেই জানিস আমার ক্ষুধা লাগলে চোখে দেখতে পারি না। আচ্ছা যা, দোকান থেকে কিছু কিনে আন, খেতে খেতে বাড়িতে যাই। রাসেলের থেকে টাকা নিয়ে দোকান থেকে কিছু সদাই কিনে আনে আর তিনজনে খেতে খেতে হাঁটতে শুরু করে। কিছু সময় পরে বাড়িতে চলে আসে। ওরা সবাই গোসল করে ফ্রেশ হয়ে খাবারের জন্য ডাক পড়লে খেতে আসে। সবাই খেতে বসেছে আর তখনই রাইসা সেখানে আসে আর এমন একটা কাজ করে যেটা দেখে সবাই অনেকটাই অবাক হয়ে যায়। কেননা রাইসা সোজা এসে রাসেলের কলার ধরে ঠাস করে একটা থাপড় মেরে দেয়। রাসেলের চোখে পানি, কেননা এমনিতেই গালটা ব্যথায় ভরেছিল, তার উপরে আবার আঘাত করে। রাইসা চিল্লিয়ে বলতে থাকে, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় সামান্য কাজের লোক হয়ে আমাদের সাথে খেতে বসে? কাজের লোক বলে কি আমরা মানুষ না? আমাদের কি অধিকার নেই এইভাবে মালিকের সাথে খাবার খাওয়ার? না মানে না,
বইতে পড়িস না? বন্যেরা বলে সুন্দর, শিশুরা মাতৃকোলে। ও, আর তুই এটা বুঝবি কি করে? বই কি জিনিস সেটাই তো জানিস না। অশিক্ষিত মূর্খের দল। রাইসার কথা শুনে হাসিনা বেগম চুপ থাকতে পারেন না, সোজা ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিলেন মেয়ের গালে, যেটা দেখে সবাই অবাক। মা, তুমি এদের জন্য আমাকে এভাবে মারতে পারলে? হ্যাঁ পারলাম। এই মারটা হয়তো আরো আগেই মারলে ভালো হতো। ছি রাইসা, ছি। ওরা গরিব বলে কি মানুষ না? ওরা যদি চাষবাস না করতো তাহলে তোদের মতো ধনীদের শরীরে এত তেল জমতো না। রাইসা সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। রাসেল অনেকটাই খুশি যে হাসিনা বেগম অনেক সুন্দরভাবে মেয়েকে শাসন করেছেন। চাচি, ম্যাডামকে এইভাবে মারাটা কিন্তু ঠিক হলো না। এমনিতেই সে অনেক রাগী। বাবা, আর আর বলিও না, এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। চাচি, আমি বলি কি আমাদের খাবারটা না হয় আমাদের রুমে পাঠিয়ে দিয়ে? আমরা চাই না আমাদের জন্য আপনাদের পরিবারে অশান্তির সৃষ্টি হোক। হাসিনা বেগম আর কোনো কথা বলতে পারে না। রাসেলরা খেয়ে ওদের রুমে চলে আসে। এইদিকে রাইসা রুমে এসে বালিশে মুখ গুজে কান্না করতেছে আর বলতেছে, রাসেলের বাচ্চা, তোর জন্য যে আম্মু কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, আজ সে আমার গায়ে হাত তুলেছে। তোকে তো এর শাস্তি পেতেই হবে, সে যে ভাবেই হোক না কেন। দোস্ত, এটা মেয়ে নাকি ঝালমরিচ? কেন, তোরা দেখলি না ও কি? সাবধানে থাকিস, ওর হাতে অনেক জোর আছে। আমি বাদে তোরা হলে অজ্ঞান হয়ে পড়ে থাকতি। তা দোস্ত, ভাবির হাতে এ পর্যন্ত কয়টা থাপ্পড় খাইছো? গুনে গুনে 4টা। ইস, গালটা ব্যথায় শেষ। এমন ভাবে কেউ মারে আর কথায় কথায় মারে? দোস্ত, আমার কিন্তু হাসি পাইছিল যখন বলল আমাদের মাঝে শিক্ষার কোনো আলো নেই। চুপ কর, এটা নিয়ে ভাবলে আমাদের চলবে না। আমরা যেটার জন্য এসেছি সেটা নিয়ে ভাব। আর কোনো কথা বলে না। ওরা সবাই একটু ঘুম দেয়। এভাবে কেটে যায় 2টি দিন। আজকে বিকালে পাড়ার মাঠে একটি ক্রিকেট খেলার আয়োজন করে। সেখানে খেলবেন গ্রামের বনাম শহরে। খেলাটা নাকি অনেক ভালো হবে, তাই রাসেল, রাফি ও সিয়াম খেলা দেখার জন্য যায়। এখানে শহরের দলটা হলো রাইসার। রাইসার মনে মনে রাসেলকে দেখে প্ল্যান করে আজকে একটা শিক্ষা দিয়েই ছাড়বে। তাই গ্রামের দলে রাসেলদের নামটা লিখে দেয়, যেটা রাসেল জানেই না। সব খেলোয়াড় মাঠে প্রবেশ করেছে, কিন্তু বরাবর গোনার পরে শুধু গ্রামের দলে একটা খেলোয়াড় কম পড়ে। তখন রাইসা মাইকে মাউথ স্পিচ হাতে নেয়। কিরে রাসেল, খেলতে নামার আগেই ভয়ে চুপসে গেছিস নাকি, যে মাঠে আসতেই ভয় পাচ্ছিস? রাইসের মুখে রাসেল নামটা শুনে রাসেল অনেকটাই অবাক হয়। দোস্ত, এটা মনে হয় ওর একটা চাল। ও জানে গ্রামের দল জিতবে না, আর তোরা তোর সাথে যা নয় তাই করতে পারবে। ও তো জানে না এই রাসেল কি জিনিস। রাসেল মাঠে আসে জার্সি ছাড়া, কেননা ও তো আগে থেকে জানে না। সবাই রাসেলকে দেখে হাসতাছে, আর রাইসা তো আছেই। রাসেল রাইসার দিকে চোখ ইশারায় বুঝিয়ে দেয় দেখা হবে খেলার পরে। বেচারি রাইসাও চোখ ইশারায় বুঝিয়ে দেয় দেখা যাবে, আগে তো জিতে দেখা। খেলা শুরু হয়ে যায়। রাসেলরা বোলিং। রাসেলকে কেউ বল করতে দেয় না। 10 ওভার 0 উইকেটে 105 রান তুলে নেয় শহরের দল। রাইসা তো অনেক খুশি। এবার রাসেল জোর করেই বলটা হাতে নেয়, কিন্তু দলের নেতা দিবে না। এই জীবনে ক্রিকেট খেলেছিস যে বল করতে চলে আসছিস? আপনারা তো প্রতিদিন খেলেন, তো কি করতে পারলেন? আমি না হয় একটা অফার করি। ক্যাপ্টেন বুঝতে পারে রাসেল ঠিক কথা বলেছে, তারা তো কিছুই করতে পারলো না। আচ্ছা ঠিক আছে, কর, তবে চেষ্টা করিস একটু রান কম দেবার। জানি 6 বল করতে গিয়ে 50 রান দিয়ে আসবি। দেখতে থাকেন, আগে আগে হোতা হে কিয়া। রাসেল বল করতেই শুরু করে। প্রথম বলেই টপ উইকেট। সবাই অবাক রাসেলের বোলিং লাইন দেখে। একে একে পুরো ওভার শেষ করে 4 উইকেট মেডেন ওভারের সাথে। কি রে ভাই, তুই তো পুরোই পাঠিয়ে দিয়েছিস। ভাই, সবাইকে ছোট করে দেখা উচিত না, কারণ অনেকের মাঝে অনেক প্রতিভা লুকিয়ে থাকে যেটা দেখা যায় না। খেলা প্রথম ইনিংস শেষ হয় 15 ওভারে 7 উইকেটে 132 রান। রাসেল পায় 3 ওভার করে 6টা উইকেট। রাসেল রাইসের কাছে আসে। হে ম্যাডাম, আমাকে সবার মাঝে হেনস্থা করবেন তাই তো? সেটা কোনো দিন পূরণ হবে না। আগে তো জিতে দেখা। বোলিং করেছিস ভালো। ওই যে কথায় আছে না, ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে, তোর বেলায় তাই হয়েছে। কিন্তু ব্যাটিং করা অতটা সহজ না। দেখতে থাকেন, আগে আগে হোতা হে কিয়া।
রাসেল একটা মুচকি হাসি দিয়ে চলে আসে, যেই হাসির মাঝে লুকিয়ে তো আছে হাজারো রহস্য। রাসেলকে এবার জার্সি পরিয়ে দেয় আর বিশ্বাস করে ওপেরার হিসেবে নামিয়ে দেয়। খেলা শুরু হয়। প্রথম ওভারের 5টা বল রাসেল ইচ্ছা করেই মারে না, দেখাচ্ছে সে খেলা জানেই না। তার দলের সবাই তো অনেক কথা বলে, লাস্ট বলে সিঙ্গেল রান নেয়। দ্বিতীয় ওভার থেকে টুকিয়ে টুকিয়ে 9 ওভারে 70 রান করে, 3 উইকেটে। এখন 6 ওভারে 63 রান লাগে। রাসেল স্টাইলকে শুরু করে দেয় তার ক্যালমা। সবাই তো হতাশ, এই খেলা শহরের দল জয়ী হবে। রাসেল উড়াধুরা বাড়ি শুরু করে, 2 ওভার হাতে রেখেই খেলার জয় এনে দেয় গ্রামের। সবাই অনেকটা খুশি রাসেলের এমন খেলা দেখে। কেউ ভাবতেও পারেনি রাসেল এতটা ভালো খেলবে। ভাই তোকে তো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা খেলার মাধ্যমে আমাদেরকে অপ্রত্যাশী জয় এনে দেওয়ার জন্য। না ভাই, এটা আমার দায়িত্ব ছিল গ্রামের সম্মান রক্ষা করার জন্য। রাসেল আরও কিছু কথা বলে সেখান থেকে চলে আসে। রাইসাকে তো কোথাও পায়নি, কারণ সে আগেই চলে এসেছে। এদিকে রাফি রাসেলকে বলে, ভাই তুই তো পুরাই ফাটিয়ে দিয়েছিস, রাইসা ভাবির চেহারাটা দেখার মতো ছিল। কিন্তু রাইসা ম্যাডাম এইভাবে না বলে চলে গেল কেন? মজা তো করতেই পারলাম না। বাড়িতে চলে আসে। রুমে এসে ফ্রেশ হয় মাত্র বিছানায় বসে, অমনি রাসেলের ফোনে কল দেয় শিখা। রাসেল শিখার কল দেখতে পেরে ফোনটা রিসিভ করে। একটা কথা বলে রাখা ভালো, রাসেল ওখান সাধারণ একটা ফোন ব্যবহার করে। কি রে, কোনো মেয়ের পাল্লায় পড়ে আমাকে ভুলে গেলি নাকি? আরে থাপ্পড় খেতে খেতে আমি কে সেটাই ভুলে গেছি, তাহলে তোকে কিভাবে মনে রাখি বল? থাপ্পড় কাশ মানেটা কিন্তু ঠিক বুঝলাম না, একটু ভালো করে বুঝিয়ে বল তো। আর বলিস না ইয়ার, আমি যেই বাড়িতে আছি তার একটা মা আছে, দেখতে যেমন সুন্দর তেমনই আগুন ঝরা রাগ। প্রথম দিনেই 4টা থাপ্পড় খেয়েছি। তারপর সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে, যেটা শুনে শিখা তো হাসতে হাসতে শেষ। আহারে, জানটার বুঝি অনেক কষ্ট হচ্ছে। মেয়ের থাপ্পড় খেয়ে আসো বাবু, আদার করে দিই। মজা কর বেশি করে, এই শোধ আমি তোর উপরে তুলবো। তোর বাপ আমাকে এখানে কেন পাঠালো? ওই মেয়ের একটা ছবি দে তো, একটু দেখি, যদি ওকে আমার সতীন বানানো যায়। সতীন বানা, তোকে নিয়ম করে সকালে মরিচের মতো পাটাই ভর্তা করবে, দুপুরে আর রাতে। এই পুপু করিস কেন? আসলে রাসেল যখন ফোনে কথা বলতেছিল তখনই ওর সামনে পড়ে যায় রাইসা। এই রাখ, আমার সামনে আজরাইল পড়ছে। সাবধানে থাকিস, বুঝলি? এই তুই এত কার সাথে কথা বলিস? তোর মতো গাইয়ার সাথে আবার কে কথা বলে? যেই বলুক না কেন, আগে আপনি এটা বলেন, খেলার মাঠ থেকে লেজ গুটিয়ে পালিয়ে আসলেন কেন? উফ, আমি পালিয়ে আসতে যাব কেন? আর আমি কি তোকে দেখে ডরাই যে পালিয়ে আসবো? সেটা তো দেখেই বোঝা গেছে, কে কাকে দেখে ডরায়। এমন সময় রাফি এসে হুট করে বলে ওঠে, ভাবি আপনার চেহারা তখন কিন্তু দেখার মতো ছিল। ভাবি কথাটা শুনেই তো রাইসা তেলে বেগুনে জ্বলে ওঠে। What the? ভাবি? এই তুই আমাকে ভাবি বললি কেন সেটা বল আগে। না মানে রাফি একটা দৌড়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাসেল তো অবাক হয়ে দাঁড়িয়েই আছে। সেটা দেখে রাইসা বলে ওঠে, তুই আবার এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? আরও ভাবি কেন বললো তুই কি সেটা জানিস? ওরা আমার বউ হিসাবে তোমাকে পছন্দ করেছে, তাই ভাবি বলে ডেকেছে। ভাই রে ভাই, এই কথাটা শুনে রাইসা মনে হয় আকাশ থেকে জমিনে পড়লো। রাগে রাইসার শরীর পুড়ে যাচ্ছে। কি? তোর মতো ফকিরের বউ হতে যাব আমি? What the ফুচকাইয়া, দিনে জেগে স্বপ্ন দেখোস নাকি? আরে তোমাকে আমি সারা জীবন এই মনের ঘরে যত্ন করে রাখবো, কখনো দূরে যেতে দিব না। কথাটা বলতে দেরি, কিন্তু রাসেলের গালে ঠাস ঠাস করে পড়তে দেরি না। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কত বড়, আমাকে ভালোবাসি বলস? সামান্য বামুন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখোস? আর যদি এইসব কথা শুনি তো তখন দেখিস কি করি। বলেই রাইসা সেখান থেকে চলে যায় আর রাসেল 2 চোখের পানি মুছে নেয়। রাইসা, তোমাকে এই মনে রানী করবই। তোমার ওই রাগটাকে যে আমি বেশি ভালোবাসি, তোমার এই চোখের মায়া যে আমাকে ঘায়েল করেছে। রাসেল রুমে চলে যায়, ফোনটা বের করে ওর মাকে ফোন দেয়। রিং হচ্ছে, ক্রিং ক্রিং। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? আলাইকুম আসসালাম। আমি ভালো আছি, না মন্দ আছি সেটা তোর জানতে হবে না। একটিবারের জন্য
খবর নেওয়ার চেষ্টা করেছিস আমরা কেমন আছি? আম্মু, আমি কি কাজে এসেছি সেটা তোমাদের কিন্তু অজানা নই। হ্যাঁ, সেটা জানি। তাই বলে কি তুই আমাদের সাথে কথাও বলবি না? কত করে বললাম এইসব তোর করতে হবে না। অফিস দেখ, আমাদের কি কোনো কিছু কম আছে যে তোর চাকরি করতে হবে? আম্মু, তুমি জানো আমি শখের বশে এই চাকরি করি। যাও, তোমাদের সাথে কথা নাই। বাহ, যেখানে আমাদের রাগ করার কথা উল্টো তুই সেখানে রাগ করতেছিস। তুমি রাগ করতে দেরি করেছ, সেই জন্য সুযোগটা নিতে দেরি করলাম না। ফাজিল ছেলে একটা। তা কেমন আছিস? তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। শিখা এসে বলল তুই নাকি আমাদের জন্য বৌমা পছন্দ করেছিস, তাও আবার সংসারের কখনো মরিচ কিনতে হবে না বলে। এই রে, শালার পেতনি আম্মুকে বলছে মনে মনে। আম্মু এমন কিন্তু না। শোনো, বৌমা আনলে ভালো মেয়ে আনিস, যাকে পেয়ে আমার মেয়ের অভাব যেন পূরণ হয়। তোমার জন্য তো আমি ঝগড়াটে খুঁজে আনবো। বলেই ফোন কেটে দেয় রাসেল। বিছানে গা এলিয়ে দিতেই যেন সকল রাজ্যের ঘুম এসেই ভর করে। রাতে খাবারের সময় হলে রাফি এসে রাসেলকে ডাকে। রাসেল উঠে খেয়ে নেয়। শোনো, আজকে কিন্তু আমাদের মিশনে যেতে হবে। খবরদার কেউ যেন কিছু জানতে না পারে। ঠিক আছে, তা আজকে কেন, কোনো কিছু জানতে পারলি নাকি? আজকে খবর পাইছি শহর থেকে জাবেরের বাড়িতে কিছু বড় মাপের লোক আসবে, যেটা জানতে হবে কি কথা হয় তাদের মাঝে। দেখতে দেখতে রাত 1টা বেজে যায়। সবাই গভীর ঘুমে। ওরা তিনজন চুপি 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 বের হয়, যেটা একজনের চোখ এড়ালো না। সে কে হতে পারে সেটা পরে জানতে পারবেন। রাসেলরা ওই বাড়ির কাছে চলে আসে। একটু দূরে লুকিয়ে থেকে নজর রাখে, কিন্তু মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা চলে যায়, তবুও যেন সেই লোকগুলোর আসার কোনো নামগন্ধই নাই। চল জায়গা, আজকে মনে হয় আর আসবে না। চল, সময় অনেক হয়ে গেছে। বেশি সময় থাকলে আবার কেউ দেখে ফেলবে। ওরা তিনজনে আবার বাসায় চলে আসে, এসে ঘুমিয়ে পড়ে। সকালে অনেক বেলা হয়, তবুও ওঠে না। ওদের ঘুম ভেঙে যায় চিল্লাচিল্লির শব্দে। রাসেল বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখতে পায় বাবা, কত করে বললাম তুমি এদের কাছ থেকে তাড়িয়ে দাও, দেখছো না এখন পর্যন্ত নবাবের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। মারে, ওরা অনেক ভালো ছেলে আর কাজও তো ভালো করে, কোনোদিন তো কোনো কাজে ফাঁকি দেয়নি। ফাঁকি দেয়নি মানে? তুমি এখনো দেখছো না ওরা কাজ ফাঁকি দিয়ে ঘুমায়? ওরা হয়তো রাতে একটু দেরিতে ঘুমিয়েছে তাই। রাতের অন্ধকারে কোথাও গেলে ঘুম থেকে উঠতে তো দেরি হবেই। এই কথা শুনে রাসেল তো অনেকটাই অবাক হয়ে যায়। ওরা যে বাইরে গিয়েছিল সেটা ও কিভাবে জানলো? তাহলে চলেন জেনে নি। আসলে ওরা যখন বাইরে যাইতেছিল তখন রাইসা ফোনে কথা বলার জন্য বেলকুনি দিয়ে এসেছিল। মা, এসব বাদ দে তো, আর ওদের কিছু বলিস না, ওরা খুব ভালো ছেলে। রাসেল সেখান থেকে রুমে চলে যায়। এভাবে কেটে যায় অনেকগুলো দিন। রাসেল রাইসাকে অনেক ভালোবাসে, কিন্তু রাইসা সেটা মানতেই চায় না। আজকে রাইসার চাচাতো বোনের বিয়ে, সেখানে রাইসার 2টা বান্ধবী আসবে, কিন্তু কে আনতে যাবে রাইসা সেটাই ভেবে পাচ্ছে না। রাইসা সিদ্ধান্ত নেয় রাসেলকে বলবে, তাই ওদের কাছে চলে আসে। কি ব্যাপার, হঠাৎ আসমানের চাঁদ বামনের ঘরে নিচে থেকে উপস্থিত কি কারণে? রাগিয়ে দিস না তো, আমি কেন এসেছি আগে সেটা শোন। বলো মেরে জান, কি কথা বলতে এসেছো? আমি আগেই বলেছিলাম আই লাভ ইউ টু। তোরে তো কি যে কবো। যা, আজকের একটা কন্ট্রোল করলাম। আমার 2টা বান্ধবী আসতেছে, একটু জানা নিয়ে আয়। হাই হাই ভাবি, এটা কি শোনালেন? আপনি আমাদের জন্য এত ভাবেন? আমি তোদের জন্য আবার কি ভাবলাম শুনি? এই যে আমি আর শিয়াম সিঙ্গেল, আর সেই জন্য আপনারা 2টা বান্ধবীকে আনতেছেন, ধন্যবাদ ভাবি। শখ কত, শুধু স্বপ্ন দেখতেই থাক। আর জানা ওরা মনে হয় চলে এসেছে। একটু আদর করো, বলো তাহলে যাবো, না হলে তুমি গিয়ে নিয়ে আসো। তুই কি আমাকে ব্ল্যাকমেল করতেছিস নাকি? যদি তুমি সেটা ভাবো তাহলে সেটাই। আমি আবার ভাবনা ছাড়া কোনো কথা বলি না। রাইসা আর কোনো উপায় না পেয়ে সিদ্ধান্ত নেয় রাসেলের কথা মেনে নেওয়াই ভালো। ওই প্লিজ যাও না, একটু আমার বান্ধবীদেরকে নিয়ে আসো। এত আদর করে বললে কি আর কোনো কথা না শুনে পারি বলো? রাফি ও সিয়াম গেছে অলরেডি। লাভ ইউ জানু। উফ, তোরে তো আমি।
রাইসার রাগে রাসেলের গলা ধরতে নিয়েও ধরে না, রুমে চলে যায়। রাসেল হাসতে থাকে। পাগলিকে আজকে অনেকটাই জ্বালাতন করলাম, রাগওয়ালিকে খুব ভালো লাগে। এদিকে রাফি আর সিয়াম রাইসার বান্ধবীকে নিয়ে আসে। শালারা কি জিনিস মাইরি, রাস্তা দিয়ে পটিয়ে নিছে, যেখানে এতদিন ধরেও রাইসাকে পড়াতে পারলো না রাসেল। কি মামা, এভাবে জোড়া জোড়া হলে কিভাবে? বাবা, সব কিছুই আল্লাহ করেছেন, আমরা তো শুধু চেষ্টা করেছি মাত্র। হ আল্লাহ, তোদের তো সিঙ্গেল নামক পেয়ারার হাত থেকে বাঁচিয়ে নিল, না জানি আমারটা কবে পটে। আল্লাহ, তুমি একটু আমার দিকেও নজর দাও। দূর থেকে রাইসা বলে ওঠে। রাইসা আর কিছু না বলে ওর বান্ধবীদের সাথে নিয়ে বাসার ভিতরে চলে যায়। আর বেচারা রাসেল রাইসার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এটা ছাড়া আর কি বা করবে বলেন? 2 দিন পর ওরা সবাই মিলে ঘুরতে বের হয়েছে। দেখছো রাইসা, রাফি আর সিয়াম কত সুন্দর করে ওদের প্রেমিকার হাতে হাত রেখে পথ চলতেছে। তা আমি কি করব? তুমি চাইলে তো আমরাও ওদের মতো একটু রোমান্টিক হতে পারি, কত ভালো লাগতো তাই না? শোন, শুধু তোকে কষ্ট দিয়ে লাভ নেই। আসলে আমি তোদের মতো গরিবদের পছন্দ করি না, আমি অন্য কাউকে ভালোবাসি। রাইসার কথাটা শোনার সাথে সাথেই রাসেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ও কিছুতেই মানতে পারছে না রাইসা অন্য কারো। ও হয়তো আমারই ভুল ছিল, সবকিছু না জেনে এতটা ভালোবাসা, আর জোর করে সব হলে মনকে পাওয়া যায় না। রাফি তোরা থাক, আমার একটা কাজ আছে, গেলাম। তোর আবার এখন কিসের কাজ যেটা আমি জানি না? না থাক, আমি গেলাম, কিছুই ভালো লাগতেছে না। রাসেল সেখান থেকে চলে আসে। এদিকে রাফি রাইসাকে বলে, ভাবি, এটা ঠিক করলেন না। ওর মানে কষ্ট দিয়ে ও আপনাকে সেই প্রথম দেখা থেকেই ভালোবাসে। ওকে কখনো কাঁদতে দেখিনি, যেখানে ওর চোখে স্পষ্ট কান্নার ছাপ দেখলাম। রাফিও আর কিছু বলে না, চলে আসে সোজা বাসায়। এসে দেখে রাসেল শুয়ে আছে। এভাবেই চলে আসলি কেন সেটাকে বল। তুই কি ভাবি আমরা কিছু বুঝি না? ও ভালোবাসে না তো কি হয়েছে, তাদের ভেঙে পড়বি? আরে কে বলছে আমি ভেঙে পড়েছি? আর এইসব কথা আমার ভুলেও তুলবি না। রাফি জানে রাসেলের রেগে কথা বললে সে আর কারো কথা শোনে না। এইদিকে রাইসা মনে মনে অনেক খুশি। যাক, মিথ্যে বলে হলেও ছোট লোককে সরাতে পেরেছি। সব কত বড়, আমার সাথে আইসে প্রেম করতে। এইসব ভাবে রাইসা। এইদিকে এইসবের মাঝে দিয়েই পার হয়ে যায় অনেকটা দিন, কয়েকটা দিন। একদিন সকালে লোকের চিল্লাচিল্লির শব্দে ঘুম ভেঙে যায় রাসেলের। উঠে বাইরে এসে শুনতে পায় এই গ্রামে নাকি একটা মেয়ে আত্মহত্যা করেছে। রাসেল রুমে এসে রাফিকে ডাকে। এই রাফি, রাফি ওঠ, একটা ঘটনা ঘটে গেছে। এভাবে ডাকছিস কেন? উঠ তাড়াতাড়ি, এখানে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। রাসেলের কথা শুনে রাফি লাফ দিয়ে উঠে পড়ে। 3 বন্ধু মিলে ঘটনাস্থলে যায়। রাসেল চোখ পড়ে রাইসার উপরে। এই কয়েকদিন রাসেল রাইসার সামনে পড়েনি। রাসেল মেয়েটার লাশের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করে। কাছে গিয়ে দেখে বুঝতে পারে, আর রাফির কানে কানে বলে, রাফি, এটা সরাসরি আত্মহত্যা না, বরং ধর্ষণ করে আত্মহত্যা দেখানো হয়েছে। কিন্তু তুই এটা কিভাবে বুঝলি? কালকে তো আমার মন ভালো ছিল না, তাই আমি নদীর পাড়ে গিয়েছিলাম। সেখান থেকে আসার সময় আমি এই মেয়েটাকে দেখেছি কয়েকটা ছেলের সাথে। মেয়েটা ভয় ছিল, আমি জিজ্ঞেস করায় মেয়েটা বলে কিছুই হয়নি, আর মোটরসাইকেল নিয়ে চলে যায়। ছেলেগুলোর মধ্যে জুবাইর ছিল। আমাদের লুকিয়ে তদন্ত করে দেখতে হবে, কিন্তু পুলিশকে এই বিষয়ে কিচ্ছু বলা যাবে না, তাহলে আমাদের বিষয় সম্পূর্ণ হবে না। চল, এখান থেকে লাভ নেই, আমরা বরং গিয়ে চাচার কাজ করি। তারপর ওরা ওখান থেকে চলে আসে। রাসেলের মনে শুধু একটাই চিন্তা, মানুষের মনে এত খারাপ চিন্তা কিভাবে আসে? আরে তোদের যদি এতই পুরুষত্ব জেগে ওঠে, তাহলে জানা হাজারো পতিতালয়ে টাকার বিনিময়ে পতিতারা তাদের দেহ সঁপে দেওয়ার জন্য বসে আছে। সেটা না করে কেন এই মাসুম মেয়েদের বেঁচে থাকার একমাত্র সম্বল ইজ্জত কেড়ে নিস? রাসেল কাজ করতে থাকে, আর তদন্ত আছেই। রাসেল সব কিছুই উদ্ঘাটন করে ফেলে, মানে প্রমাণও হাতে পেয়ে যে জুবাইররা 3 বন্ধু মিলে মেয়েটিকে বারবার পালা করে ধর্ষণ করেছে, পরে গাছের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করেছে, মানুষকে দেখিয়েছে। রাসেল জুবাইরকে ধরে নেওয়ার সব ব্যবস্থা করে। আজকে রাতেই ওদের আরও সদস্যরা আসবে। রাসেল বসে বসে ফোনে কথা বলছিল এই ব্যাপারে ওর স্যারের সাথে। তখনই রাইসা ওর সামনে আসে। রাসেল উঠে সেখান থেকে চলে যায়। বাবা, এত ভাব!
তোর ভাব তো আমি ছাড়াবো, শুধু একটু সময়টাকে নিজের কাছে আসতে দে। রাত 1টার দিকে রাসেল, রাফি ও সিয়াম জুবাইয়ের সে যেখানে আছে সেখানে চলে যায়। বলে রাখা ভালো, জুবাইয়ের জাবেরের সাথে না থেকে আজকে অনেক এক জায়গায় থেকেছে। বাকি সদস্যরাও এসে পড়ে। রাসেল পর্যবেক্ষণ করে বুঝতে পারে এই বাড়িতে ওই 3জন লোক ধরেই আছে। সবাইকে বাইরে রেখে রাসেল একটু ভিতরে গিয়ে বুঝতে পারে জুবাইয়ের ফোন কিছু বলতেছে। সেটা রাসেল কান পেতে শুনতে থাকে। দেখ, ওই মেয়েটার সাথে তো সেই রকম মজা করে আত্মহত্যা বলে চালিয়ে দিলাম, কিন্তু এখন আমার আলস্য এখনো মিটেনি। অপর পাশ থেকে কি বললো সেটা শোনা যাচ্ছে না। আরে কি যে বলিস না, আমার টার্গেট এখন চেয়ারম্যানের মাইয়া। শালে কি মাল মারি, ইস, দেখলে খেতে ইচ্ছে করে। আরে না, ওর বাপ কি করবে? এত মেয়েকে ধর্ষণ করে আত্মহত্যা বলে দেখালাম। তুই কেন চিন্তা করিস? এটার ভাগ তুইও পাবি। উপরের কথাগুলো বলে জুবাইরের ফোন কেটে দিয়ে ওয়াশরুমে যায়। রাসেলের তো ওর পরিকল্পনা শুনেই মাথায় রক্ত উঠে যায়। রাসেল অনেকটা সময় পরে বাইরে এসে সবাইকে বলে ভিতরে গিয়ে ধরে ফেলতে। সবাইকে দুজনকে ধরতে পারে, জুবাইরকে কোথাও খুঁজে পায় না। দুজনকে ধরে নিয়ে যায় আর রাসেল হাসতে হাসতে রাফিদের নিয়ে বাসায় চলে আসে। পরের দিন সকালে গ্রামে যেন একটা শোর বেড়ে যায়, কেননা জুবাইরের দেহটা একটা গাছের সাথে ঝুলানো, তাও আবার পুরুষঙ্গ কাটা, রক্ত দিয়ে লেখা আমি ধর্ষক। সবাই লাশকে দেখে যেন আতঙ্কের মাঝে আছে। দোস্ত, ওকে তো কালকে আবারই খুঁজে পেলাম না, তাহলে এটা কিভাবে হলো? রাসেল একটা হাসি দেয়, আর কিছু বলে না। আমি জানি এটা তুই করেছিস, আর এটা ভালোই করেছিস। ওদের মতো ধর্ষকদের এভাবে শাস্তি দেওয়া উচিত। ওর মৃত্যু দেখে সবাই যেন বুঝতে পারে ধর্ষকের শাস্তি কি। রাসেল রাফিকে ফোনে কথা বলা থেকে সবকিছু খুলে বলে। এমন সময় রাইসা চলে আসে। রাসেল, তোর সাথে আমার কিছু কথা আছে, চল। আপনার সাথে কথা বলার আমার কোনো দরকার আছে বলে প্রয়োজন মনে করি না। বলেই সেখান থেকে চলে যায়। এদিকে রাইসা রাসেলের এমন কাণ্ড দেখে রাগে ফুঁসতে থাকে, মনে হচ্ছে এখনই ফেটে যাবে। তোরে তো আমি কি যে করবো সেটা আমি ভেবেই পাচ্ছি না, তবে আমাকে অপমান করার अंजाम क्या होता है, ये तुझको बताएंगे। রাসেলের মনটা খারাপ, তাই ও বাড়ির ছাদে এসে এক মনে বসে আকাশের দিকে চেয়ে কিছু একটা ভাবছে। কখনো এই বাড়ির ছাদে আসে নাই, আজকেই প্রথম আসলো। জানি না সে রাইসা দেখলে কি বলবে। এদিকে রাইসাও মন খারাপ করে ছাদে আসে আর দেখতে পায় রাসেল মন খারাপ করে বসে আছে। কিরে, তুই আমার সাথে কথা বলবি না, তাহলে আমার বাড়ির ছাদে কেন আসলি? ওহ আচ্ছা, আপনি আসলে আমার মনটা খারাপ তাই এখানে বসে আছি। যদি বলেন তো আমি চলে যাচ্ছি। রাসেলের এমন কথা শুনে রাইসার অনেকটাই খারাপ লাগে, সেজন্য আর এখান থেকে যেতে পারলে না। না থাক, যেতে হবে না, কিন্তু তোকে তো এভাবে মন খারাপ করে কখনো থাকতে দেখি নাই। না, এমনি মন খারাপ, আপনি বুঝবেন না, আপনার বোঝার মতো মন নেই। আচ্ছা এসব বাদ দে, আর চল না কোথাও থেকে ঘুরে আসি, আমারও মন খারাপ। রাসেলও মনে করে ক্রাশের সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আচ্ছা চলেন, তাহলে কোথায় যাবেন? আমি তো আর এখানে কারো তেমন কিছু চিনি না। তোকে চিনতে হবে না, আমি আছি তো নাকি। আচ্ছা একটা কথা বলি, আপনি যে আমার সাথে ঘুরতে যাবেন তো আপনার বয়ফ্রেন্ড কিছু বলবে না? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি ঘুরতে যাব মন চাইছে, কাউকে বিশ্বাস করি না তাই তোকে বলছি। এখন ইচ্ছা হলে চল, নাইলে নাই। আমি তো মানা করিনি। আচ্ছা চলেন, আপনার সাথে একটু ঘুরে মনকে ফ্রেশ করে নিয়ে আসি। চল, ঘুরতে যেতে বলে কি, আমি বললাম তো আবার ঢং করে। রাইসা মনে মনে ওপরের কথাগুলো বলতে বলতে ছাদ থেকে নেমে আসে আর রাসেলকে একটু রেডি হয়ে নেয়। ভালো কোনো পোশাক নেই, কেননা ভালো পোশাক দেখে যদি সবাই বুঝে ফেলে, তাই ভালো পোশাক নিয়ে আসে নাই। দুজনে চলে আসে একটা সুন্দর মনোমুগ্ধকর জায়গায়। আচ্ছা রাসেল, তুই সত্যি করে বলতো তুই কে? গ্রামের ছেলে তো এত ভালো করে ক্রিকেট খেলতে পারে না, আর গাড়ি চালানো তো দূরেই থাক। রাসেল রাইসার কথা শুনে অনেকটাই চিন্তায় পড়ে যায় আর মনে মনে ভাবে, ওহ, তার মানে রাইসা আমার সাথে এই জন্য ঘুরতে আসলো? আরে না, গ্রামের ছেলে বলে কি আর খেলতে পারবো না বললেন? আর আপনি নিজেই তো বলেছিলেন ঝড়ে বক পরে ফকিরের কেরামতি বাড়ে। আমার বেলায় সেটাই হয়েছে। ও
আচ্ছা, সেটাই হবে হয়তো। তাছাড়া তুই আসলেই অত ভালো কিভাবে খেলতে পারবি? সেটাই, চলেন না ওই দিকটায় যাই। দেখেন কত কাপড়টা হাতে হাত রেখে গল্প করছে। সাথে এনেছি বলে ভাবিস না তোকে নিজের বয়ফ্রেন্ডের স্থান দিয়েছি। যেখানে আছিস সেখানেই সীমাবদ্ধ থাক, বুঝলি? খুব ভালো করে বুঝে গেছি। আসলে আমি ভুলে গিয়েছিলাম আমার স্থান কোথায়। রাসেল মন খারাপ করে অন্যদিকে মুখ ঘুরে বসে পড়ে, কোনো কথা বলছে না। আর বলবেই বা কি করে? ওর মনটাই যে ভালো নেই। কথায় কথায় গরিব বলে অপমান করে। গরিবরা কি মানুষ না? রাইসা বুঝতে পারে আর থাকা যাবে না, একটু বেশিই বলে ফেলেছে। এখন চল, এখানে আর থাকবো না, কিছুই ভালো লাগছে না। চলেন। রাইসা ও রাসেল বাড়িতে চলে আসে। রাস্তায় রাসেল একটা কথাও বলে নাই, সোজা ওর রুমে চলে যায়। রুমে এসে বসতে শিখার কল আসে, তাই রাসেল ফোনটা রিসিভ করে। হ্যাঁ বল। কি রে, তোর কথা এমন শোনাচ্ছে কেন? কিছু কি হয়েছে নাকি? না, কি আর হবে বল। না, বুঝতে পারছি তোর কিছু একটা হয়েছে। আচ্ছা, গরিব বলে কি আমি মানুষ না? আমার কেউ কাউকে পছন্দ করার অধিকার নেই? তুই যদি গরিব হোস তাহলে সেখানে আমরা তো আরো গরিব। গরিব না তো কি সেটা বল। আমাকে তো তোর বাবা এখানে এভাবেই পাঠিয়েছে। তার জন্য ভালোবাসার মানুষকে নিজের পরিচয়টাও বলতে পারছি না। শোন, যে ভালোবাসা সে এমনি বাসবে। টাকা পয়সা দিয়ে সব কেনা যায়, কিন্তু কারো মন আর শান্তি কেনা যায় না। সেটা অবশ্য ঠিক। তবে ওই শাকচুন্নি তুই আম্মুকে আবার রাইসার কথা কেন বলছিস? বলবা না কেন? তুমি তলে তলে আমাদের জন্য ভাবি ঠিক করবা, আর সেটা বললেই দোষ, তাই না? চুপ করতি। আচ্ছা, পরে কথা হবে, এখন ফোন রাখি রে। আচ্ছা, ভালো থাকিস, আর ভাবির থেকে একটু সাবধানে থাকিস, না হলে আবার গাড়ির অবস্থা খারাপ করে ফেলবে। রাসেল উপরের কথাগুলো সম্পূর্ণ শোনার আগেই ফোনটা শিখার মুখের উপরে ঠাস করে কেটে দেয়। এইভাবে কেটে যায় 15 দিন। এখন রাসেল সব কিছু ঠিক করেছে। জাবেরকে ধরার আজকে রাতে জাবেরকে ধরবে। প্ল্যান মতো রাসেল, রাফি ও সিয়াম প্রস্তুতি নেয়। রাত বাজে 2টা। ওরা টিপ টিপ পাই বাড়ি থেকে বের হয়ে সোজা জাবেরের বাড়ির কাছে চলে আসে। অনেক শহর থেকেও কিছু মাফিয়া এসেছে, সবাইকে একসাথে ধরবে। রাসেল ওর বাকি সদস্যদের প্রস্তুতি হতে বলে। রাসেল ভিতরে যায় আর সবাইকে ধরে ফেলে। জাবের কিছু বুঝে ওঠার আগেই তোরা সকলে মিলে অনেক অন্যায় করেছিস। এখন থেকে জেলে বসে অন্যায় করার ম্যাপ তৈরি করিস কেমন? শালা, তোদের কেউ ধরতে পারেনি আজ পর্যন্ত। রাসেলের বাকি সদস্যরা ওদের ধরে নিয়ে যায় আর ওরা আবার বাড়িতে চলে আসে। যেহেতু সবার চোখে ঘুম, তাই আর ঘুমপড়িকে ধরতে দেরি করলো না। সকালে ঘুম থেকে উঠে শুনতে পায় এলায় শোরগোল পেরেছে জাবেরকে ধরে নেওয়ার ঘটনা। সবাই অবাক হয়ে যায়। জাবের এত বড় মাপের একজন ক্রিমিনাল ছিল। রাফি, আর তো এখানে থাকার কোনো মানে হয় না। চল, বলে চলে যাইগা, যেহেতু চাচার সব কাজও শেষ। ভাই, আমিও সেটাই বলতে চাচ্ছিলাম, কিন্তু তুই কি রাইসাকে বলতে পারবি? আরে ভাই, যেটা কপালে লেখা নেই সেটা নিয়ে চিন্তা করে কি করব? তার চেয়ে বরং এটা একটা দুঃস্বপ্ন ছিল ভেবে চালিয়ে দিব। তুই একটা জিনিস মাইরি। রাসেল আর কোনো কথা না বলে সোজা চেয়ারম্যান সাহেবের কাছে চলে আসে। সেখানে সবাই উপস্থিত ছিল। আরে রাসেল, আসো বসো। তা বাবা, কিছু বলবে নাকি? চাচা, আসলে বলতে চাই, আমরা তো অনেক দিন হলো এখানে এসেছি, আর আপনার কাজ তো শেষ। তাই যদি অনুমতি দিতেন তাহলে আমরা চলে যেতাম। বাবা, তোমরা কাজের জন্য এসেছিলে, তোমাদের তো আর আটকে রাখতে পারবো না। তোমাদের তো আবার পেটের খাবার জোগাড় করতে অন্য কোথাও কাজ করতে হবে। তবে একটা কথা বলতাম, যদি রাখতে। আচ্ছা আচ্ছা, বলেন। আমরা আপনার সব কথা রাখতে চেষ্টা করব। বেশি কিছু না, শুধু আজকে রাতটা থেকে যাও। এতদিন তো তেমন ভালো কিছু খাওয়াতে পারিনি। আচ্ছা চাচা, আপনার কথা রাখলাম। ধন্যবাদ বাবা, আমি জানতাম তোমরা আমার কথা না রাখে পারবেই না। এভাবে আরও কিছু কথা হয়। বিকালে রাসেল ছাদে বসে আছে। আনমনে ভেবেই যাচ্ছে নিজের পছন্দের মানুষটাকে আর দেখতে পাবে না। রাসেলের চোখে জল স্পষ্ট বোঝা যাচ্ছে। তখনই রাইসা আসে আর পেছন থেকে বলে ওঠে, ওই, কালকে তো চলেই যাবে, আর তো তোর সাথে মনে হয় না কখনো দেখা হবে, কারণ আমি তো আর কখনো গ্রামে যাব না।
তো চল না আজকে একটু ঘুরে আসি, তোর সাথে শেষ ঘোরাটা ঘুরে আসি। রাসেল কেন জানি না মানা করতে পারলো না, তবে সে বুঝতে পারছে না রাইসা কেন এমনটা করতেছে। চলেন। রাইসা আর কিছু না বলে রাসেলের সাথে বের হয় ঘুরতে। রাইসাকে আজ অনেক সুন্দর লাগছে, দুজনে হেঁটেই চলেছে। আজ যেন মনেই হচ্ছে না হাঁটতেও যে কষ্ট হয়। হাঁটতে হাঁটতে রাসেল বুঝতে পারে তারা অন্য গ্রামে চলে এসেছে। চলেন আমরা ফিরে যাই। আমরা অন্য গ্রামে চলে এসেছি, লোকে দেখলে কপালে শনি আছে। আরে তুই এত ভীতু কেন? চল ওইখানে বসে নদীর সৌন্দর্যকে উপভোগ করি। রাসেল আর কি বলবে বলেন? কিছু বললেও তো আবার থাপ্পড় দিয়ে গালের নকশা বদল করে দেবে। তার চেয়ে ওর কথায় রাজি হওয়াই ভালো। চলেন, আর এমনিতেই হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। চল। রাইসা আর রাসেল গিয়ে ঘাসের উপরে বসে এক মনে নদীর দিকে তাকিয়ে থাকে। অনেকটা সময় পরে ওই এলাকার কিছু লোক আসে। কি গো লাইলি মজনু, এভাবে খোলা ফিল্ডে বসে কি করো? রাসেল তো ভয়ে চুপসে যায়। এটা একটা মেয়েলি ব্যাপার, তার উপরে ওর পরিচয় দিতে পারবে না। কি বলছেন এসব? আমি ওনাদের বাড়ির কাজের ছেলে। হ্যাঁ, ও আমার বাসার কাজের ছেলে, ওকে নিয়ে একটু ঘুরতে এসেছি। সবাই মিলে হাসতে থাকে। আমাদের কি তোর পাগল মনে হয়? এভাবে একা একটি যুবতী মেয়ে বাড়ির কাজের ছেলের সাথে ঘুরতে আসে প্রেম ভালোবাসা ছাড়াই? তোদের গার্জিয়ানের ফোন নাম্বার দে। এবার রাইসা অনেকটাই ঘাবড়ে যায় আর আমতা আমতা করে বলে, কি বলেন আপনারা এইসব? আর আমি এই ইউনিয়নের চেয়ারম্যান জনাব হায়দার আলীর মেয়ে। চেয়ারম্যানের মেয়ে হয়ে এইসব করে বেরানো, তাই না? বাবার মান সম্মানের কথা একবারের জন্য ভাবোস না? দেখেন, আপনারা কিন্তু আমাদের ভুল বুঝতেছেন। আসলে এমনটা কিছুই হয়নি। আর প্লিজ এসব বাবাকে বলবেন না। বাবা যদি এসব শুনতে পায় তাহলে বাবা অনেক কষ্ট পাবে। এইভাবে মনের আনন্দ প্রেম করে ঘুরে বেড়ানোর আগে সেটা মনে ছিল না? এখন তোদের জন্য দুইটা পথ খোলা আছে। কি পথ সেটা তো আগে বলেন। তবে বাবার সম্মানহানি হোক এটা করিয়েন না দয়া করে। তোদের জন্য মনটাকে নরম করে একটু সুযোগ দিলাম। আর সেই পথ দুটি হলো, এক, তোদের এখনই বিয়ে করে নিতে হবে, আমাদের সামনে তোরা রাজি থাকোস আর না থাকোস। দুই, না হলে তোর রূপের ক্ষুধা প্রাণ করিয়ে আমাদের খুশি করতে হবে। খুশি করতে হবে মানে কি? আপনারা যা খুশি সেটাই বলে যাচ্ছেন। মেয়ে নিয়ে ঘুরতে এসেছো মনের আনন্দে, আর এইটা বোঝো না কচি খোকা দুধু খাও? রাইসা তো ওই লোকগুলোর এমন কথা শুনেই ভয় চুপসে আছে, ভেবে পাচ্ছে না কি হবে তার সাথে। এইদিকে রাসেল ভাবে এইভাবে প্রিয় মানুষের ইজ্জত নিলাম হতে দেওয়া যাবে না। তাই ভেবে চিনতে একটা সিদ্ধান্ত নেয়, সেই রাইসাকে বিয়ে করবে। যা হয় সব পরে দেখা যাবে। আমি ওকে বিয়ে করতে রাজি আছি। আপনারা আপনাদের 2 নাম্বার শর্তটা বাদ দিয়ে দেন। ওই শর্তটা একটা মেয়েকে মৃত্যুর দরজায় নিয়ে যেতে সাহায্য করবে। এই তো গুড বয়, এই না হলে খাঁটি প্রেমিক। এই তোরা এদের বিয়ের জন্য সবকিছু ব্যবস্থা কর। লোকটি বাকি লোকগুলোকে উদ্দেশ্য করে বলে। রাসেল আর রাইসার মুখে কোনো কথা নেই। কি থেকে কি হয়ে গেল। কিছু সময় পরে রাসেল আর রাইসার বিয়ের কাজটা সম্পূর্ণ করে ওদের সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেয়। এই তুই আমাকে নিয়ে বিয়ে করতে রাজি হলি কেন? নাকি ওদের সাথে তোর আগে থেকেই এমনটা কথা ছিল? দেখছেন, এই হলো মেয়ে মানুষ, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আরে ম্যাডাম, যদি বিয়ে করতে রাজি না হতাম তাহলে এখন আপনি ওদের ভোগের পাত্রী হতেন। এই সুন্দর মায়ে ভরা চেহারাটা সমাজের কলঙ্ক হয়ে যেত। সেটা তো বুঝি। আচ্ছা চল বাসায়, তবে ভুলেও যেন এই ঘটনাটা আমার বাড়িতে জানানোর চেষ্টা করিস না। ঠিক আছে। আমার টাকা পড়েছে বাড়িতে বলে বিনা পয়সায় মায়ের কিনে নেওয়ার। ভুলেও কখনো স্বামী হবার দুঃসাহস দেখাতে আসবি না, এই আমি ভালো করে বলে দিলাম। যদি কখনো স্বামীর অধিকার দেখাতে আসিস একদম খুন করে ফেলবো। রাসেল আর কোনো কথা বলে না, রাইসাকে সাথে নিয়ে বাসায় চলে আসে। রাসেল তো অনেক খুশি, আজকে পছন্দের মানুষকে নিজের করে পেয়েছে। হোক না সেটা একটা অ্যাক্সিডেন্টলি ভাবে। বাড়িতে এসে রাইসা ওর রুমে চলে যায় আর রাসেল ওর রুমে চলে যায়। দোস্ত, তোকে এত চিত্র দেখাচ্ছে কেন? ভাবির সাথে তো ভালো করেই গেলি। দোস্ত, রাইসা তোর আসলে ভাবি হয়ে গেছে আজকে থেকে। রাসেলের কথা শুনে রাফি ও সিয়াম তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কিভাবে হলো একটু খুলে বল তো। শোন,
তবে ভুলেও কাউকে এই ব্যাপারটা বলিস না, কারণ রাইসা মানে না এই বিয়ে। তারপর রাসেল শুরু থেকে সবটাই খুলে বলে, যেটা শুনে ওরা খুশি হলেও অনেকটাই কষ্ট পায়। এইটা ভেবে যে ওদের বন্ধুর মনের মানুষকে আপন করে পেলেও মনের সম্মতি পেল না। কি বলিস? এখন তাহলে কি হবে? ভাবি যেই রাগি। জানি না রে, এখন তুই বল আমি কি করে ওকে ওই জানোয়ারদের হাতে তুলে দিতাম। আর জানিসই তো, যদি বাহাদুরি থাকুক না কেন, এমন মেয়েলি ব্যাপারে কোনো বাহাদুরি খাটে না। হুম, সেটা ঠিকই বলেছিস। এখন ভাবি কি আমাদের সাথে যাবে নাকি? সেটা তো বলতে পারবো না, তবে ও শুধু বলেছে ওর ফ্যামিলির কেউ যেন এই বিষয়ে জানতে না পারে। ও, তাহলে আর কি করা? দেখ কি হয়। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো তোর জন্যও ভালোই হবে। সেটাই যেন হয়। আর সব কাপড় চোপড় গুছিয়ে নে, আমরা সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর কোনো কথা বলে না কেউ। রাতে রাসেল ছাদে বসে আছে, তখনই রাইসা আসে। রাসেল সেটা দেখে উঠে দাঁড়িয়ে পড়ে। ওহ, তুমি? রাসেলের কথা শুনে রাইসা ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। শুধু তোর জন্য এমন হলো। জানিস ওই লোকগুলো বাবাকে সবকিছু ভিডিও করে দেখিয়েছে। বাবা আমার উপরে সেই রেগে আছে। আমি তখন বললাম চলে আসার জন্য, কিন্তু তুমি নিজেই তো আসলে না। এখন সব দোষ আমার উপরে চাপিয়ে দিচ্ছেন। চুপ কর, এখন চল, বাবাকে বলবি সব দোষ তোর, আমার কোনো দোষ নেই। রাসেল আর কোনো কথা বলে না। রাইসার সাথে ওর বাবা মায়ের কাছে চলে আসে। রাসেলকে দেখে চেয়ারম্যান সাহেব ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে বলে, তোরা দুজন দুজনকে ভালোবাসিস, সেটা একবার আমাকে বলেই দেখতি। সেটা না বলে আমার সম্মানটা এভাবে নষ্ট কেন করলি? চাচা, আসলে হয়েছে কি? চেয়ারম্যান সাহেব রাসেলকে থামিয়ে দিয়ে বলে, চুপ থাক, আর বিয়ে যখন হয়ে গেছে কালকে রাইসাকে সাথে করে নিয়ে যাস। বাবা তুমি কি বলো? আমি যাব, তাও আবার ওই কুড়ে ঘরে থাকার জন্য? কেন যাবি না? আকাম করার সময় মনে ছিল না রাসেল একটা কাজের লোক মাত্র। আমি আর কিছু শুনতে চাই না। আর রাসেলকে নিয়ে তোর রুমে যা, এখন তো তোরা স্বামী স্ত্রী। রাসেল তো চেয়ারম্যান সাহেবের কথাগুলো মনে হয় আসমান থেকে পড়লো। আর রাইসা তো অবাকের চরম পর্যায়ে আছে। আমি ওকে স্বামী হিসেবে মানি না, তাহলে আমার রুমে ওকে কেন নিব? দেখ, আমাকে খারাপ হতে বাধ্য করিস না। ভালোই ভালোই ওকে নিয়ে রুমে যা। রাইসা মনটা খারাপ করে বলে, আচ্ছা ঠিক আছে, ওই চল। আমি রাফিদেরকে বলে আসি। রাসেল রুমে চলে আসে আর রাফিদের বলে, রাফি, আমি আজকে রাইসার কাছে থাকবো। জানি বিছানায় জায়গা হবে না, তবুও যেতে হবে। শ্বশুর মশাই সব জেনে গেছে। ও আচ্ছা, তবে বিড়ালটা মারিস কেমন? শোন, একটা গান আছে না, কাছের মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে কলিজাতে সয় না। দোস্ত, সব বুঝি। আচ্ছা যা, তোর গালটাকে বাঁচানোর জন্য শুভ কাবারে রইল। রাসেল আর কিছু না বলে রাইসার রুমের সামনেই চলে আসে, কিন্তু রুমে ঢুকতেছে না। কি যেন কি মনে করে ঢুকতেই পারে। রাইসা শুয়ে আছে। রাসেলকে দেখেই, বাসর করার খুব শখ তাই না? বাবা যখন বললো তুই তো কিছুই বললি না। আমি কি বলতাম? তার আগেই তো আমার গালের নকশা বদলে ফেলেছে। যা ঘুমিয়ে পড়। রাসেলকে খাটের উপরে শুতে নিলেই রাইসা ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে, তোর সাহস কত বড়, আমার খাটে শুইতে আসোস? যা ফ্লোরে ঘুমা। রাসেল জানে কিছু বলে লাভ নেই, তাই চুপটি করে একটা চাদর আর বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়ে। এত ঠান্ডা যেটা বলে বোঝানো যাবে না। রাসেল শীতেই কাঁপতেছে, তবুও রাইসা ফিরেও দেখলো না। সকালে রাইসার আগে ঘুম ভেঙে যায় রাসেলের। রাসেল উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এর মধ্যে রাইসার ঘুম ভেঙে যায়। এখন তুমি কি আমার সাথে যাবে? না গেলে আমার তোমাকে জোর করার সাধ্য নেই। না গিয়ে উপায় আছে? বাবা তো যেখানে থাকতাম সেটা বন্ধ করে দিয়েছে, আর কলেজে কোনো টাকাও দেবে না। আমি আছি, সব হয়ে যাবে। এত চিন্তা করার কি আছে? আর ওনাদের রাগ কমলে সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপরে ভরসা রাখো। তুই তো থাকুস একটা গ্রামে, তাহলে ঢাকায় কিভাবে আমার খরচ দিবি? আর পারবি আমাকে একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে দিতে, সাথে সব খরচ? আমিও ঢাকাতেই থাকি, একটা বস্তিতে। আর নিজের রক্ত বা কিডনি বিক্রি করে হলেও তোমার জন্য সব করব। রাসেল উপরের কথাগুলো বলে
রুম থেকেই বেরিয়ে যায়, কারণ রাসেল জানে ওর কপালে এখন থেকে কষ্ট ছাড়া কিছুই নেই। কি বাবা, রাত কেমন কাটলো সেটা আগে বল। ভাবি মনে হয় কাজ থেকে ছাড়তেই চাইনি, তাই না? আরে রাফি, তুই কি পাগল নাকি? নতুন বরকে কেউ কি ছাড়তে চায় নাকি? চুপ শালা, এমনিতেই আমি দুঃখের সাগরে নৌকা চালিয়ে কিনারায় যেতে পারছি না, আর তোরা আরো বাতাসের মাধ্যমে নৌকায় দোল খাওয়াচ্ছিস। হ্যাঁ রে দোস্ত, সব কিছুই বুঝি। আমরা কি অবুঝ যে তোর কষ্ট বুঝবো না? তা ভাবি কি আমাদের সাথে যাবে নাকি? শ্বশুর মশাই সোজা বলে দিয়েছে আমার সাথে যেতে, এমনকি রাইসা ঢাকায় যেখানে থাকতো আর কলেজের খরচ সবকিছু বন্ধ করে দিয়েছে। তাহলে এখন কি হবে? আমরা তো থাকি একটা বস্তিতে। চুপ শালা, তবে ওকে বাসায় নেওয়া যাবে না আর আমার পরিচয় জানানো যাবে না। আমি চাই ও আমাকে আমার মন দেখে ভালোবেসে আপন করে নিক, ধন সম্পত্তি দেখে না। তাহলে এখন ভাবিকে নিয়ে উঠবি কোথায়, সেটা কি ঠিক করেছিস? আমার একটা ফ্ল্যাট বাসা আছে না রাইসার কলেজের কাছে, যেটাতে অনেকেই ভাড়ায় থাকে, সেখানে রাইসাকে রাখবো। তাহলে ভাববো ভাড়া করেছি। বাবা, এত বুদ্ধি তোর কোথা থেকে আসে? আমাদের একটু কিছু বুদ্ধি ধার হিসাবে দিলেও তো পারস, তাই না? কথা না বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার খেতে আয়, স্যার ফোন করে বলছে তাড়াতাড়ি যেতে। এরপর আর কিছু না বলে রাসেল ফ্রেশ হয়ে খাবারের জন্য চলে আসে। প্রতিদিন রুমি খেত, কিন্তু আজকে সেই আগের জায়গায় খেতে বলেছে। রাসেল লক্ষ্য করে কারোর মুখে হাসি নেই। ওরা খাওয়া শুরু করে। আমার কত শখ ছিল আমার মেয়ের জামাই বড় কোনো সিআইডি অফিসার হবে, আর শেষমেশ আমার মেয়ের কপালে জুটলো কিনা একটা রাখ। চুপ করে খেতে দাও তো। আর রাসেলকে কি বলবো? তোমার মেয়ে তো হাতে করে এটা করেছে। রাসেল সহ সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ কিছুই বলছে না। রাইসা কখনো কান্না করেনি, তবে ওর চোখে স্পষ্ট জল। বোঝাই যাচ্ছে খাবার পর্ব শেষ করে ওরা রেডি হয়ে বাইরে আসে। চাচা পারলে ক্ষমা করে দিয়েন, ভাবিনি এমনটা হবে। জানি না আর কখনো দেখা হবে কিনা। চেয়ারম্যান সাহেব কোনো কথা বলল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। রাইসের মাও একই কাজ করলো, যেটাতে রাসেল অনেকটাই কষ্ট পেল। তবুও কিছু করার নেই। রাসেল যা করেছে সেখানে সবার মা বাবা একটু অভিমান করে এমনটাই করবে স্বাভাবিক। এদিকে রাইসা একটা শাড়ি পরে বেরিয়ে আসে। রাসেল তো সেই প্রথম দিনের মতো অবাক নয়নে তাকিয়ে আছে। রাফির ধাক্কায় ধ্যান ফিরে রাসেলের। সবার থেকে বিদায় নিয়ে ওরা রওনা হয় স্টেশনের উদ্দেশ্যে। রাইসা একদম নরম হয়ে গেছে, কিছুই বলছে না, চোখের কোণায় জল চিকচিক করছে। ভাবি, আপনাকে কিন্তু এখন মরমরা হয়ে থাকলে ভালো লাগে না, একটু হাসি খুশি থাকলেই বেশি সুন্দর লাগে। হাসি খুশি কি আর আমার জীবনে আছে নাকি? এই লম্পট আমার জীবনটা নষ্ট করে দিল, ভেঙে দিছে আমার সব সাজানো স্বপ্নগুলো। রাইসার কথা শুনে রাসেল কিছুই বলে না, শুধু শুনেই যাচ্ছে। আজকে ওকে বাঁচানোর জন্য এমন করতে বাধ্য হয়েছে, কিন্তু রাইসা সেটা বুঝতেই চায় না। ওরা স্টেশনে পৌঁছে যায়। রাসেল আগেই বাসের টিকিট কেটে রেখেছিল, তাই আর কোনো সমস্যা হলো না। ওরা বাসে উঠতেই বাস তার আপন গতিতে শক্তিতে সামনের দিকে চলতে শুরু করলো। রাইসা রাসেলের সাথে বসতে চায়নি, তবুও কি যেন মনে করে বসে জানলার পাশে। বাস চলছে আর পিছনে ফেলে যাচ্ছে সব স্মৃতি। রাইসা ঘুমিয়ে পড়ে। কখন যে রাসেলের কাঁধে মাথা রেখেছে সেই খেয়াল নেই রাইসার। এদিকে রাসেলের তো অনেকটাই ভালো লাগছে, ভুল করে হলেও তো কাঁধে মাথা রেখে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে আছে। বাস অনেকটা পথ এসে একটা রেস্টুরেন্টে থামিয়ে দেয়, যে যার মতো নামে খাবারের জন্য। রাসেল, ভাবিকে ডাক, কিছু খেয়ে দিক, আরও অনেক রাস্তায় তো বাকি আছে। ডাকতেছি, কিন্তু আল্লাহ জানে জাগনা পেয়ে যদি দেখেও আমার কাছে মাথা রেখেছে তাহলে কি যে করবে। রাসেল আস্তে করে রাইসার মাথাটা কাঁধ থেকে সরিয়ে দেয়, যেন বুঝতে না পারে ও রাসেলের কাঁধে মাথা রেখেছিল। কিন্তু রাসেল তো আর জানে না যে রাইসা ওর এখনকার বলা সব কথা শুনেছে। রাইসা, এই রাইসা, উঠো। কি হয়েছে? এত চিল্লাচ্ছিস কেন? না মানে গাড়ি তো থামিয়েছে খাবার খাওয়ার জন্য, তুমি কিছু খাবে না? না, কিছুই খাবো না, সর এখন। বাবা, আমার জন্য এত চিন্তা, আর ও আমাকে এত ভয় পায় আমি ওর কাঁধে মাথা রেখেছি সেটা জেনেও।
রাসেল আর কিছু না বলে নেমে পড়ে আর খেয়ে নেয়। আসার সময় রাইসার জন্য বিরিয়ানি ও কিছু সদাই নিয়ে আসে, পানির বোতল সহ, যেটা রাইসা বুঝতে পারে না। কিরে, নিজে খেয়ে আসলি আর আমার জন্য একটু চিন্তা করলি না? কেমন স্বামী তুই, হ্যাঁ? যতদিন সাথে আছি ততদিন তো তোর উচিত আমার সব খেয়াল রাখা। তার জন্য এগুলো এনেছি, কিন্তু তুমি তো খাবে না, তাই আর বলিনি। রাইসা আর কিছু না বলে খেতে শুরু করে। রাসেল অবাক নয়নে তাকিয়ে আছে। রাইসার খাওয়া শেষ হয়ে যায়। সদাই খাওয়ার সময়, রাফি ভাইয়া, এই নাও, এটা তোমার। আর সিয়াম ভাইয়া, এটা হলো তোমার। ধন্যবাদ ভাবি, কিন্তু আপনি খেলেই কিন্তু পারতেন। না, আমি একা কেন খাবো? আর অনেকগুলোই তো আছে। রাফি আর কিছু বলে না, খেতে শুরু করে, কিন্তু লক্ষ্য করে রাইসা সবাইকে দিলেও রাসেলকে দেয় না। রাসেলের চোখে জল চলে আসে। কখন যে ঘুমিয়ে গেছে সেটা জানেই না। এদিকে রাফিরাও ঘুমিয়ে গেছে। তখনই রাসেলের ফোনে শিখার কল আসে। রাইসা জাগনা ছিল, তাই কৌতূহলবশত রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমি যাকে কল দিছি সে আমাকে ভালো করেই চেনে। তা আপনি কে ম্যাডাম? ও, আমি রাইসা, রাসেল যে বাড়িতে কাজ করে সেই মালিকের মেয়ে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ফোন রাখি। আর ভয় নেই, আমি ওর একটা ভালো বন্ধু। শিখা বুঝতে পারে বেশি কিছু বলা যাবে না, যেই রাগী পরে না আবার কি করে বসে, তাই কলটা কেটে দেয়। এদিকে রাইসা ভাবে, বাবা, ফকিরের আবার বান্ধবী? দ্যাটস এ ভেরি রিডিকুলাস ম্যাটার। এদিকে অনেকটা সময় পরে রাসেলের ঘুম ভেঙে যায়। বাসও ঢাকা চলে এসেছে। ওরা বাস থেকে নেমে পড়ে। রাসেল সামনের দিকে তাকিয়েই তো অবাক হয়ে যায়, কেননা সামনে ওর বাবাকে গাড়ি নিয়ে দেখতে পায়, কিন্তু ওর বাবা দেখেনি। রাফি, এখান থেকে চল তাড়াতাড়ি, না হলে কপালে শনি আছে। রাসেলের কথা শুনে রাফিও দেখতে পায় কেন রাসেল এটা বলল, তাই সেখান থেকে দ্রুত চলে আসে সেই বাসায়। আচ্ছা, এখানে কেন নিয়ে আসলি? আর এভাবে দৌড়ে চলে আসলি কেন? পুলিশ দিকে ভয় পেয়েছিস নাকি? সিয়ান, একটু পুলিশকে বেশি ভয় পায়, সেটা ছোটবেলা থেকে। আর এই বাসাটা তোমার জন্য ঠিক করেছে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে। হ্যাঁ ভাবি, রাসেল ঠিকই বলেছে। আর এখন আপনার কোনো সমস্যা হবে না। ও আচ্ছা, বুঝতে পারলাম। রাসেল সব কিছু নিয়ে বাসার ভিতরে যায়। রাসেল মাঝে মাঝে এখানে এসে সময় কাটাতো। রুমটা খুব সুন্দর করে সাজানো। রাইসা ভিতরে এসেই তো অবাক। এত সুন্দর করে সাজানো? ওই, তুই যে এই বাসাটা ভাড়া করেছিস, এত টাকা তুই কোথা থেকে পাবি? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। বিয়ে যখন করেছি তখন বউয়ের ভরণ পোষণ তো করতেই হবে, তাই না? রাইসা আর কিছু বলে না। ওরা সবাই মিলে রুমটা একটু গুছিয়ে নেয়। ভাবি, আমরা তাহলে এখন যাই, অনেকদিন হলো বাসায় যাই না। কি বলেন, এখনই চলে যাবেন? যদি চলেই যান তাহলে ওকেও সাথে করে নিয়ে যান। রাইসা রাসেলকে দেখিয়ে বলে, যেটা শুনে রাসেল অনেকটাই অবাক হয়ে যায়। ভাবি, রাসেল থাকুক না, আপনি একাকি থাকতে পারবেন? কি বলেন, ওর মতো ছোট লোককে আমার সাথে রাখবো? হাসালেন ভাই। রাফি, তোরা চলে যা, আমি একটু পরেই আসতেছি। রাফি ও সিয়াম আর কোনো কথা না বলে চলে যায়। এদিকে রাসেল বাজারে গিয়ে বাজার করে আনে, সাথে বিরিয়ানি নিয়ে আসে। নাও, বাজার করে আনলাম, এখন তোমার যা ইচ্ছা করো। আমার নাম্বারটা রাখো, যদি কখনো মনে পড়ে তো কল দিও, আর সময় মতো টাকা পেয়ে যাবে। তুই এখন যা, আর যত তাড়াতাড়ি পারিস ডিভোর্সের ব্যবস্থা কর। আমি তোর সাথে সংসার কোনোদিনও করব না। বিয়ে কোনো ছেলে খেলা না, আর ডিভোর্সও গাছের পাতা না যে তুমি চাইলে আর আমি পেরে এনে দিলাম। কি বলতে চাস সোজাসুজি বল। আমি এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা পছন্দ করি না। রাসেল আর কোনো কথা না বলে সোজা ব্যাগটা নিয়ে চলে আসে। চোখের কোণে জল চিকচিক করতেছে। যাকে এত ভালোবাসে আর সে কিনা ডিভোর্স চায়। রাসেল বাড়িতে চলে আসে। ওর মা সোফায় বসে আছে। কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? তোর কি শরীর খারাপ নাকি? আরে আম্মু, কি যে বলো না, আমি এতটা পথ জার্নি করে এসেছি, তার জন্য এমন মনে হচ্ছে। তা কেমন আছো? ভালো আছি। তুই কেমন আছিস বাবা? আমি অনেক ভালো আছি। তা আমার আব্বাজান কোথায়? তাকে তো দেখছি না।
রাসেলের এমন কথা শুনে সিঁড়ি দিয়ে নামতে নামতে রাসেলের বাবা রায়হান সাহেব বলে ওঠে, রেহেনা, তোমার ছেলেকে মানা করে দাও আমার সাথে কোনো কথা না বলতে। কেন বাবা, কি হয়েছে? আচ্ছা থাকো তাহলে, আমি আবার চলে যাচ্ছি। কেন কথা বলবো? সে কতদিন ধরে গেছিস? একটি বাড়ির জন্য বাবার খোঁজ নিছিস বল? তুমি জানো না আমি কি চাকরি করি আর কি মিশনে গিয়েছিলাম? আম্মু বাবার সাথে কথা বলতে বলতে আমার ক্ষুধা লেগে গেছে, এখন জলদি করে কিছু খেতে দাও। তুই ফ্রেশ হয়ে আসে, আমি তো ওর জন্য খাবার রেডি করতে বলছি। রাসেল রুমে চলে যায় ফ্রেশ হতে। কিছু সময় পরে আবার নিচে চলে আসে, খাবার খেতে বসে। ভালো করে একটু বেশি করে খা, না খেয়ে খেয়ে শরীরের কি অবস্থা করেছিস, সেই দিকে তোর কোনো খেয়াল আছে? বাবা তুমি খাও, আমি এত খাবো না, দিন দিন শুকিয়ে যাচ্ছ। যা বাবা, আমি কাকে কি বলি আর সে কাকে কি বলে সবই কপাল আমার। রাসেল আর রাসেলের মায়ের কাণ্ড দেখে রাসেলের বাবা মিটিমিটি করে হাসছে। সেটা দেখে রাসেলের মা বলে ওঠে, এই তুই আবার এভাবে হাসছস কেন? নাকি আবার বুড়ো বয়সে ভিমরি ভর করলো? না মানে, তোমাদের বাজারের কাহিনী দেখে একটু হাসি পেল, তাই তো একটু মন খুলে হাসলাম। রাসেল খেয়ে উঠে রুমে চলে যায়। রুমে এসে বিছানায় গাটা এলিয়ে দেয়। অনেক ক্লান্ত থাকার কারণে ঘুম পেতে দেরি হলো না। এদিকে রাইসা বিরিয়ানি খেয়ে নেয়, কিন্তু সে তো রান্না করতে পারে না, তাহলে রাতে কি খাবে? এইসব ভাবতে থাকে। বিকেলে রাফির কলে রাসেলের ঘুম ভেঙে যায়। ফোনটা ঘুম ঘুম চোখে রিসিভ করে। দোস্ত বল। কিরে, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস নাকি? উঠে চল, আয় আয়, চাচার টক দোকানে। থাক, আমি 5 মিনিটে রেডি হয়ে 10 মিনিট আসতেছি। রাসেল রেডি হয়ে টং দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। কিছু সময় পরে সেখানে চলে আসে আর রাফিকে উদ্দেশ্য করে বলে, কিরে পেটুক আসে নাই? সালা শিয়াম তো পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওই শোন, স্যার তো দেখা করতে বলেছিল, তাহলে চাচার হাতের চাটা খেয়ে চল, শিখার বাসা থেকে ঘুরে আসি। সেটাই চল। চাচা একটা করে দুধ চা বানিয়ে দাও তো। কিছু সময় পরে চা পেয়ে যায়। চা খেয়ে শিখার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। দরজায় এসে কলিং বেল চাপতেই শিখার মা এসে দরজা খুলে দেয়। কি রে রাসেল, আজকে আমার বাসায় আসার সময় হলো তোর? আরে আন্টি, তুমি আর এটা কইও না, তোমার বজ্জাত জামাই আমাদের কি কাজে পাঠিয়েছিল তুমি জানো? আমি শিখার থেকে সব শুনেছি। আয়, আমি কফি করে আনি। এই তোমার দাজ্জাল মেয়ে আর খাট্টাস বর কোথায়? একদম ফাজলামি করবি না, ওরা রুমে আছে। একটু পরে শিখা চলে আসে। ওই শালা, তুই এখানে কখন আসলি? আর তখন আমি তোকে ফোন দিলাম, ফোন রাইসা রিসিভ করলো, কারণ কি? শিখার কথা শুনে রাসেল আর রাফি তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। ওহ, হয়তো আমার ফোনটা রুমে ছিল আর তুই কল দিছিস তখন রাইসা আমার রুমে এসেছিল, সিম্পল। না কিছু বলেছে নাকি? সেটাও হতে পারে। না, কিছু বলার আগেই আমি ফোন কেটে দিছি। এমনিতেই যে রাগী। রাসেল আরো কিছু কথা বলে। শিখার বাবার সাথে দেখা করে বাসায় চলে আসে। বাসায় এসে রাতের খাবার খেয়ে বিছানায় শুয়েছে। অমনি মনে পড়ে, আমি তো নবাবের মতো খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু বাজার তো করে দিয়ে আইছি। রাইসা তো রান্না করতে পারে না, তাহলে রাইসা কি না খেয়ে আছে? না, কিছু একটা তো করতেই হবে। রাসেল বিছানা থেকে উঠে ওর মাকে বলে বাইকটা নিয়ে সোজা পাশের একটা রেস্টুরেন্টে চলে আসে। সেখান থেকে কিছু খাবার কিনে নিয়ে রাইসার কাছে চলে আসে। রাত্রি 10টা হয়তো। রাইসা ঘুমিয়ে গেছে। রাসেল দরজায় এসে কলিং বেল বাজায়, কিন্তু রাইসা দরজা খোলে না। আবার কলিং বেল বাজায়। কিছু সময় এভাবে করার পর রাইসা এসে দরজা খুলে দেয়। রাইসা রাসেলকে দেখে এমন সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, এই তুই এখন এখানে মানে? এই তুমি কি রাতে খাবার খেয়েছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু খাওনি। তুই কি এটা জানার জন্য এত রাতে এখানে এসেছিস? না মানে, আমি তো জানি তুমি রান্না করতে পারো না, তাহলে তুমি অবশ্যই না খেয়ে আছো। আর আমি কি করে বউকে না খেয়ে রেখে নিচে আরামে খাবার খেয়ে ঘুমাতে পারি?
এই নাও, এখানে কিছু খাবার আছে, এখন খেয়ে আবার সকালে গরম করে খেয়ে নিও। আর সাবধানে থাকো। আসি। এখন আবার এত রাতে যেতে হবে না, এখানে থেকে যা। ধন্যবাদ, এখন আমি থাকতে পারবো না। আর এই শীতের রাতে না ফ্লোরে শুতে ভালো লাগে না। রাসেল আর কোনো কথা না বলে সোজা বাইকটা নিয়ে বাড়িতে চলে আসে আর মনে ভাবে, শালা বউটা মায়েরই তেলে বেগুনে জ্বলতে পারে, অথচ রান্না করতে পারে না। দেখছে রান্না করতে পারে না, না খেয়ে আছে, তাও আমাকে ফোন করে বলেনি সেটা। রাসেল সোজা রুমে এসে ঘুমিয়ে পড়ে। ওইদিকে রাইসা খাবারগুলো পেয়ে অনেক খুশি হয়, কেননা রাইসা ভাবতেছিল এখন যদি রাসেল ওর জন্য খাবার নিয়ে যেত, আর সেটাই হলো। রাইসা তৃপ্তি সহকারে খাবারটা খেয়ে নেয়। খাবার খাওয়ার পরেই বিছানায় এসে মোবাইলটা হাতে নিয়ে রাসেলের নাম্বারে একটা ছোট্ট করে মেসেজ করে দেয়, ধন্যবাদ। রাইসা ঘুমিয়ে পড়ে। এইদিকে সকালে ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে যায় রাসেলের। রাসেল ঘুম থেকে উঠে নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়ে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখে রাইসার নাম্বার থেকে মেসেজ। রাসেল অনেকটা খুশি হয়। এইদিকে রাসেলের মা রাসেলের রুমে আসে। আচ্ছা রাসেল, তুই নাকি কোনো একটা মেয়েকে পছন্দ করেছিস, তাহলে আসার পর থেকে তার কথা তো একটা বাড়ির জন্য বললি না? কি যে বলো না, আর সময় হলে এমনি সব হয়ে যাবে, বুঝতে পারলে মাই টিয়ার আম্মু। হ্যাঁ, দিলি তো মনটা খারাপ করে। কত আশা ছিল আমার বৌমার চাঁদ মুখটা দেখবো। আম্মু, তুমি কিন্তু এখনো বলতেছো যাও, আমার ক্ষুধা লেগেছে আর অফিসে যেতে হবে। আমি বললেই তো বেশি হয়ে যা। আর তোর বাবা নিচে বসে আছে, তোর সাথে খাবার খেয়ে অফিসে যাবে। আচ্ছা, আমি রেডি হয়ে আসি, তুমি যাও। রাসেলের আম্মু চলে যায় রুম থেকে। রাসেল রেডি হয়ে নিচে আসে খাবার খাওয়ার জন্য। খাবার খেয়ে উঠলেই, রাসেল চল আজকে অফিসে গিয়ে তারপর তুই তোর অফিসে যাসনি? না বাবা, তোমার অফিসে তুমি যাও আর আমার অফিসে আমি যাই, বুঝলে? নাকি কোনো ভেজাল আছে? বুঝেছি, তোকে বলে আর কোনো লাভ হবে না। আচ্ছা সাবধানে যাস, আমি গেলাম। রাসেলও ওর মাকে বলে অফিসে চলে আসে। অনেকটা সময় অফিস করে। রাইসার নাম্বারে কল দেয়। রাইসা বিরক্ত নিয়ে কলটা না চাইলেও রিসিভ করে। হ্যাঁ বল, আর ফোন দিচ্ছিস কেন? একটু ভালো করে কি কথা বলা যায় না বলো? যতদিন আমার সাথে আছো ততদিন তো আপাতত ভালোভাবে কথা বলতে পারো, তাই না? চুপ কর। আর শোন, আমার কলেজে টাকা লাগবে, দিবি নাকি পড়াশোনা বাদ দিবি, কোনটা? আরে পড়া বাদ দিবা কেন, আমি আজকেই টাকা দিব নে। তুমি কোথায় এখন? কোথায় আবার থাকবো, কলেজে গিয়েছিলাম, সেখান থেকে বাসায় চলে আসছি। ও আচ্ছা, তা তোমার জন্য কি কিছু আনতে হবে নাকি? রাইসার কিছু জামা কাপড় লাগবে, কিন্তু সেটা রাসেলকে বলে না। এত কিছু কিভাবে বলবে? রাইসা তো জানে রাসেলের কতটা কষ্ট করতে হয় রাইসার জন্য। না, আমার কিছুই লাগবে না, শুধু টাকাটা হলেই হবে। রাসেল আর কিছু বলে না। কলটা কেটে দিয়ে শপিং মল থেকে 2 সেট জামা আর কিছু খাবার কিনে নিয়ে আসে। রাইসা বসে বসে টিভি দেখছিল। রাসেল আসবে তাই দরজা খোলাই রেখেছে। এই নাও, এগুলা রাখো। আর কি গরম এক গ্লাস পানি দিতে পারবে? রাইসা রাসেলের থেকে ব্যাগগুলো নিয়ে রেখে এসে এক গ্লাস স্পেশাল শরবত বানিয়ে নিয়ে রাসেলের হাতে দেয়। রাসেল তো অনেকটাই অবাক, যে মেয়ে ভালো করে কথা বলে না আর সেই এখন রাসেলের জন্য শরবত করে আনছে। এই যে শরবত। রাসেল শরবতটা নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলে। রাসেলের মনে হচ্ছে এটা শরবত তো নয়, যেন অমৃত। আসলে এই প্রিয়জনের হাতে যাই হোক না কেন, সেটা অমৃত থেকে কোনো অংশে কম হয় না। ধন্যবাদ। তা তোমার কলেজে কত টাকা লাগবে শুনি? বেশি না, মাত্র 2000 টাকা হলেই হবে। 2000 টাকা? তাও তোমার কাছে মাত্র মনে হচ্ছে। আচ্ছা এই নাও, এখানে 3000 টাকা আছে, যা লাগে সেটা দিয়ে বাকি টাকা দিয়ে তোমার প্রয়োজনীয় কাজ করিও। রাইসা তো রাসেলের এমন কথা শুনে মনে মনে ভাবে, আর সাথে অনেকটা অবাকও হয়ে যায়, কেননা ভাবনাটা ছিল এমন। এত মার, সাথে অপমান করি, তাও আমার সাথে এত ভালো ব্যবহার কি করে করতে পারে? আচ্ছা এখন তাহলে আসি। আমি বলছিলাম কি, যদি রান্না কিভাবে করতে আমাকে একটু দেখিয়ে দিতে তাহলে ভালো হতো। ওহ, সেটা তো মন তো হয় না। আচ্ছা তাহলে রান্নাঘরে চলো। রাসেল রাইসাকে সবকিছু শিখিয়ে দিয়ে বাসায় চলে আসে। এদিকে
কেটে যায় 15 দিন। এখন রাইসা আরো বেশি করে রাসেলকে ইগনোর করে, যেন রাসেলকে দেখতেই পারে না। কথায় কথায় থাপ্পড় আর অপমান যেন নিত্যদিনের সঙ্গী রাসেলের। রাসেল এখন রাইসার সাথে ওই বাড়িতেই থাকে, কেননা রাইসা একা থাকতে ভয় পায়। আচ্ছা, তোকে যে আমি এত করে মারি আর অপমান করি, সেটা কি তোর কখনো গায়ে লাগে না? তুই কি করে এসব সহ্য করিস? যখন কারো মায় নিজেকে জড়াবে তখন এই প্রশ্নের উত্তর নিজেই পাবে। আমার মতো ছোট লোকের থেকে জিজ্ঞেস করতে হবে না। রাইসা আর কিছু বলতে গিয়েও যেন কিছুই বলে না, কেননা রাসেল যা বলেছে সেটা তো সত্যি। রাসেল রুমে চলে যায়, পিছে পিছে রাইসাও চলে আসে। কি ব্যাপার, তুমি যে আসলে কোনো দরকার নাকি? না, আচ্ছা, একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। তুমি যে আমার জন্য এত করতেছো, সেই টাকা কোথা থেকে পাচ্ছ? সামান্য দিনমজুরের কাজ করে কি এটা করা সম্ভব? শোনো, তুমি ফল খেতে চেয়েছো, ফল খাও। এটা জানতে হবে না এই ফল কোথায় কোন গাছ থেকে আসলো। কিছু কিছু সময় অবশ্যই জানতে হয় ফল কোন গাছের যে এত মিষ্টি লাগে। আর আমি কোনো হারাম টাকা নিয়ে কিছু করতে চাই না। একটা কথা মনে রেখো, নিজের কিডনি বিক্রি করে বউয়ের চাহিদা মেটাবো, কিন্তু হারাম টাকায় স্পর্শ করব না। রাইসা এইবার আর কিছুই বলল না, কারণ সে বুঝে গেছে রাসেল আর যাই করুক না কেন কখনো খারাপ কাজ করতে পারে না। যদি খারাপ কাজ করতো তাহলে এক বাড়িতে থাকা সত্ত্বেও তাকে স্পর্শ না করে থাকতো না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি সেটার উত্তর দিবে? রাসেল রাইসার এমন কথা শুনে ভাবে, বাবা, সূর্য আজকে আবার কোন দিক দিয়ে উঠেছে যে রাইসা এত মধুর সুরে কথা বলতেছে? আচ্ছা, আজকে তোমার কি শরীর খারাপ নাকি? না তো, কিন্তু তোমার এটা কেন মনে হলো সেটা একটু শুনি। না, এত সুন্দর করে কথা বলতেছো সেটার জন্য জিজ্ঞেস করলাম। এইভাবে দুজনের মাঝে আরো অনেক কথা হয়। রাসেল চলে যায় রান্না করতে, কেননা রাইসা রান্না করতে পারে না। রাসেল অনেকভাবে শিখিয়েছে, আর যদিও পারে হয়তো করবে না, সে তো রাসেলকে কষ্ট দিয়ে আনন্দ পায়। রাসেল রান্নার কাজ শেষ করে রুমে আসতে দেখতে পায় রাইসা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে, যেটা দেখে নিজের অজান্তেই চোখ থেকে 2 ফোঁটা পানি গাল বেয়ে পড়ে, যেটা রাইসার চোখের আড়াল হলো না। তবুও যেন রাইসার মনে বিন্দু পরিমাণ রাসেলের জন্য অনুভূতি হলো না। রাইসা, তুমি কার সাথে কথা বলতেছো সেটা কি জানতে পারি? রাসেলের বলা কথাটা শুনেই রাইসা ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে বলে, আমি যার সাথে মন চাই কথা বলবো, সেটা জিজ্ঞেস করার তুই কেটা? ভুলে যেও না আমি তোমার স্বামী, সেটা যে কোনোভাবেই হোক না কেন, স্বামী হয়ে স্ত্রীর খোঁজ খবর রাখা আমার নৈতিক দায়িত্ব। হ্যাঁ, আইসে দায়িত্ব পালন করতে। তোর কি আছে যে আমাকে নিজের স্ত্রী বলে দাবি করিস? কি যোগ্যতা আছে তোর আমার স্বামী হবার? পৃথিবীতে কি টাকা পয়সা থাকলেই সব হয়? সত্যিকারের ভালোবাসার কি কোনো মূল্য নেই? আর আমি তো যতটা পারি তোমার চাহিদা পূরণ করি, তাহলে এই কথা কেন বলতেছো? এত কথা বলে আমার মাথা ব্যথা করে দিস না তো। তোর মতো ছোট লোকের কোনো যোগ্যতা নেই আমার স্বামী হবার। আমার বয়ফ্রেন্ড কি করে জানিস? কি করে একটু শুনি। শোন, ও হলো একজন পুলিশ অফিসার, আর ওর বাবা এদেশের নামকরা কোম্পানি আছে RK গ্রুপ, সেই কোম্পানির ম্যানেজার। ওদের অনেক টাকা আছে। রাইসা কথা শুনে রাসেল ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি এনে মনে মনে বলে, বাচ্চা, তুমি যার কোম্পানিতে তার কাছে বলতেছো? তাদের টাকা আছে তো তাতে কি হয়েছে? খুঁজে দেখো, এই পৃথিবীতে তারাই সুখী যারা একে অপরের ভালোবাসায় সুখী। টাকা পয়সা হয়তো সাময়িক মোহ কাটাতে পারে, কিন্তু চিরস্থায়ী সুখ এনে দিতে পারে না। যে সংসারে টাকা বেশি সেই সংসারে ভেজাল কত বেশি। হ্যাঁ, তোর সাথে কথা বলাই বেকার। কেন যে তোর সাথে কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করতেছি? রাইসা গিয়ে খাবার খেয়ে রুমে আসে, কিন্তু রাসেলকে মনের ভুলেও খাবারের কথা বলে না। রাসেল খাবার খাওয়ার জন্য গিয়ে দেখতে পায় একটা খাবারও নেই, অনেক খুঁজেও পায় না। সে তো দুজনের জন্য খাবার রান্না করেছিল, একা তো কিছুতেই শেষ করতে পারবে না খেয়ে। রাইসাকে জিজ্ঞেস করতে যায়, আচ্ছা রাইসা, তুমি তো খেয়ে আসলে, কিন্তু আমি খাবার খেতে গিয়ে তো খাবার পেলাম না। তুই আজকে বেশি কথা বলছিস, তাই আজকে তোর খাওয়া বন্ধ, বুঝতে পারছিস? রাসেলের মনে হচ্ছে রাইসার গালে ঠাস করে কয়েকটা থাপ্পড় দিয়ে মনে করিয়ে দিক সবারই পেট আছে, ক্ষুধার অনুভূতি সবারই হয়। রাসেল কি আর করবে, এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ে।
মাঝরাতে রাসেল দেখতে পায় রাইসা শীতে কাঁপতেছে আর একটু একটু গোঙানি করছে। রাসেল তো জানে রাইসা এইভাবে গোঙানি করে না, তাই উঠে রাইসার কপালে হাত দেয়। আর হাত দিয়ে রাসেল আশ্চর্য হয়ে যায়, এতটা জ্বর যে শরীর পুড়ে যাচ্ছে। রাসেল কি করবে ভেবে পায় না, তাই ওর মাকে ফোন দেয়। কিরে, এত রাতে আবার কি জন্য ফোন করলি? আম্মু, আমার একটা বন্ধুর খুব জ্বর। এখন আমি বুঝতে পারলাম জ্বরে গা যেন পড়ে যাচ্ছে। এখন তো কোনো ডাক্তার আনাও সম্ভব না। কি বলিস এইসব? কখন থেকে এত জ্বর? তুই সেটা খেয়াল করবি না? আম্মু, রাতে তো ভালো মানুষ ঘুমাইছে, আমি মাঝরাতে বুঝতে পারি ওর অনেক জ্বর, মানে জ্বরে একদম শরীর পুড়ে যাচ্ছে। এখন তাহলে কি আর করা? আচ্ছা, তুই একটা কাজ কর, বালতিতে পানি এনে ওর মাথায় দে বেশি করে, আর মাথায় একটু কাপড় ভিজিয়ে জলপট্টি করে দিস, তাহলে কিছুটা হলেও জ্বর কমবে। আচ্ছা আম্মু, আমি তাহলে সেটাই করি। আমি তো আর এত কিছু জানি না, আমার জ্বর হলে যে অবস্থা হয় সেটা তো তুমিই ফেস করো। আচ্ছা, তুই তাহলে সেটাই কর, আর পরে কি হয় আমাকে জানাতে ভুলিস না কিন্তু। আমি কিন্তু আবার চিন্তা করব। আচ্ছা, আমি তোমাকে বলবো নে কি হয়। আচ্ছা আম্মু, বাই। ওর অনেক জ্বর, ফোন রাখলাম। রাসেল কল কেটে দেয়। ওয়াশরুম থেকে বালতি ভর্তি পানি এনে রাইসার মাথায় পানি দিচ্ছে। এক হাতে পানি দেয়, অন্য হাতে রাইসার মাথায় হাত বুলিয়ে দেয়। রাইসার জ্বরে কেঁপে কেঁপে উঠছে। অনেকটা সময় এইভাবে পানি দেয়। পরে পানি দেওয়া বাদ দিয়ে আবার নিজের পকেট থেকে রুমালটা বের করে দিয়ে জলপট্টি দিতে থাকে। এখন একটু জ্বর কমেছে, আগের থেকে কাঁপুনি অনেকটাই কমেছে। রাসেল রাইসার মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে আর ভাবে, এখন রাইসাকে কতটা নিষ্পাপ লাগছে, কত সুন্দর করে ঘুমিয়ে আছে। এই মেয়ের মাঝে যে এতটা রাগ থাকতে পারে সেটা কেউ এখন দেখলে বিশ্বাসই করবে না। রাসেল রাইসার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেছে সেটার কোনো খেয়ালই নেই। সকালে রাসেলের আগেই ঘুম ভাঙে রাইসার। রাইসা চোখ খুলতে পারছে না, শরীরটাও অনেক ভারী ভারী লাগছে, মাথা ঝিমঝিম করতেছে। রাতে অসুস্থর কথা মনে পড়ে, আস্তে আস্তে চোখ মেলে দেখে রাসেল ওর বুকের উপরে মাথা রেখে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় রাসেলকে অনেক সুন্দর লাগছে। রাইসা পলক্ষীন দৃষ্টিতে রাসেলের দিকে তাকিয়ে রাতের কথা ভাবে। রাতে তাহলে রাসেল এত কিছু করেছে আমার জন্য না ঘুমিয়ে? আমি ওর সাথে যা করি বা করেছি, এতে কোনো মানুষ তো এইসব করে না প্রকৃত ভালোবাসার টান না থাকলে। রাইসা আর রাসেলকে ডাকে না, ইচ্ছে করেই শুয়ে থাকে, নড়াচড়াও করে না। যদি রাসেল বুঝতে পারে তাহলে তো আর এভাবে ঘুমাবে না, ওর অনেক কষ্ট হবে। এমনিতেই সারা রাত না ঘুমিয়ে রাইসার সেবা করেছে। এইভাবে অনেকটা সময় পরে রাসেলের ঘুম ভেঙে যায়। রাসেল দেখতে পায় ও রাইসার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। এক মুহূর্তের জন্য অনেকটাই ভালো লাগা কাজ করে রাসেলের মনে। ইস, এমন অবস্থায় যদি আমাকে দেখতো তাহলে একদম চিবিয়ে খেয়ে ফেলতো। আমার মিষ্টি বউটা চেয়ে রাখি, দেখি জাগ্রত নাকি। রাসেল রাইসার মুখের উপরে হাত দিয়ে বুঝতে পারে রাইসা ঘুমিয়ে আছে, তাই রাসেল রাইসার এমন মায়ায় ভরে ঘুমন্ত চেহারা দেখে লোভ সামলাতে পারে না। রাসেল আস্তে করে রাইসার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে ওয়াশরুমে চলে যায়। যে মানুষটার সম্পূর্ণ অধিকার আছে আমাকে স্পর্শ করার, অথচ আমাকে সামান্য একটা শুকনো চুমু দিতে এত চিন্তা ভাবনা। একটা সুন্দর মনের মানুষ না হলে এটা কখনোই করতো না। ও তো ইচ্ছে করলে আমার সব কিছু উজাড় করে লুটে নিতে পারত, কিন্তু ও সেটা করেনি। হয়তো আমার প্রতি এটাই ওর প্রকৃত ভালোবাসা। রাইসা এইসব ভাবছে আর বুঝতে পারে রাসেল ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেছে। অমনি আবার আগের মতো ঘুমের ভান ধরে শুয়ে থাকে। এদিকে রাসেল এসে দেখে রাইসা এখনো শুয়ে আছে। রাসেল ওর কপালে হাত দিয়ে দেখতে চেষ্টা করে যে জ্বর এখনো আছে নাকি, কিন্তু দেখতে পায় একটু একটু জ্বর আছে, তবে রাতের মতো না। তাই রাসেল রান্নাঘরে গিয়ে রাইসার জন্য নাস্তা তৈরি করে নিয়ে আসে রুমে। এই রাইসা, ওঠো, এখন অনেক ঘুমিয়েছ, উঠে নাস্তাটুকু খেয়ে নাও, হাসপাতালে যেতে হবে। ডাকছো কেন? ওহ, তার মানে আমি যা বললাম তুমি সেটা শুনতে পাও নাই, তাই না? তা কি বলেছিলে সেটা তো শুনি আগে। উঠে ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নাও, তোমার শরীরে এখন অনেকটাই জ্বর, তাই হাসপাতালে গিয়ে দেখতে হবে। না, আমি খাবো না। খাবার প্রতি আমার কোনো রুচি নেই।
আর হাসপাতালে যাওয়া তো দূর কি বাত। দেখো, তুমি না খেয়ে থাকলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। আর আমার সাথে হাসপাতালে না যেতে চাও তাহলে তোমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে আসতে বলো। আমি চাই না আমার কাছে তুমি কষ্টে থাকো। রাইসা রাসেলের কথা শুনে অবাক হয় আর মনে মনে ভাবে, একটা মানুষ কিভাবে এমনটা করতে পারে দেখেছে? নিজের বুকে হাজারো কষ্ট লুকিয়ে রেখে আমার মুখে হাসি ফোটানোতে অস্থির। এমন মানুষকে কি কখনো অবহেলা করা যায় বলেন? তবে আমি যে ওকে নিজের করে মানতে পারি না সেটাও কেন বোঝে না? আর বয়ফ্রেন্ড তো নাই, এটা ডাহা মিশা কথা ওকে দূরে রাখার জন্য। রাইসা কোনো কথা বলছে না বলে রাসেল আবারও জিজ্ঞেস করে, এই রাইসা, তোমার কি হলো? সে কখন থেকে আমি বকবক করে যাচ্ছি আর তুমি সেই কথায় ডুবে আছো। আমার না আসলেই খেতে ইচ্ছে হচ্ছে না। বলেই উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে আসলেই রাসেল আর দ্বিতীয়বার জিজ্ঞেস না করে প্লেট থেকে এক লোকমা খাবার রাইসার মুখের সামনে তুলে ধরে। রাইসা অবাক নয়নে তাকিয়ে রাসেলের হাত থেকে খাবার খেতে শুরু করে। রাইসার অনেক ভালো লাগছে, এটা যেন ওর কাছে সুখের একটা পরম মুহূর্ত। রাইসার সবটুকু খাবার থেকে কিছু খাবার খেতে না খেতে গল গল করে রাসেলের উপরে বমি করে দেয়। দেখছো এটা কি করলে? যা খাইছিলা সেটা আবার বমি করে বের করে দিলে। আমি তো বললাম আমার খাওয়ার কোনো রুচি নেই, তুমি জোর করে খাওয়ালে এখন আমার দোষ কোথায়? আচ্ছা ঠিক আছে, যেটুকু খেয়েছো সেটাই অনেক। এখন নাও, একটু রেডি হয়ে নাও, হাসপাতালে যেতে হবে। না, আমি কোথাও যাব না, এমনিতেই আমার মাথা ঘুরতেছে। যদি রাস্তায় আবার এমন হয় তখন কি হবে? না, তাহলে তুমি এইভাবে পড়ে পড়ে কষ্ট করো, আমি চেয়ে দেখি, তাই না? রাইসা রাসেলের কথায় বুঝতে পারে রাসেল অনেকটাই রেগে আছে, তাই আর কিছু না বলে ধীরে ধীরে গিয়ে একটু রেডি হয়ে নেয়। ঠিকভাবে দাঁড়াতেই পারছে না রাইসা। এদিকে রাসেল গিয়ে পোশাকটা পরিবর্তন করে আসে। রাইসাকে ধরে নিয়ে আসে হাসপাতালে। কিছু পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার ওষুধ লিখে দেয়। রাসেল সেই ওষুধগুলো কিনে নিয়ে আবার বাসায় চলে আসে। এখনই শুধু ওষুধগুলা খেয়ে নাও, আর আমি তোমার জন্য কি খাবারের ব্যবস্থা করি। রাইসা রাসেলের হাতে ওষুধগুলো দেখে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে, যেন আবার বমি না আসে। এইদিকে রাসেল রান্না করে নিয়ে আসে। রুমে এসে দেখে রাইসা ঘুমিয়ে আছে, তাই আর ডাকে না। দুপুরের দিকে রাইসার ঘুম ভেঙে যায় আর দেখতে পায় রাসেল রুমে নেই, তাই রাইসা উঠে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। রাসেল কিছুক্ষণ পরে রুমে আসে। এই তুমি এইভাবে একা ওয়াশরুমে গেছো, যদি মাথা ঘুরে পড়ে যেতে। মাথায় কমন সেন্স বলতে যে একটা জিনিস থাকে সেটাও নেই নাকি? তুমি তো রুমে ছিলে না, তাই গিয়েছিলাম রেজো, তাই তুমি এভাবে বকা দেবে? থাক, আর কান্না করে মুখের মেকআপ খারাপ করে ফেলতে হবে না। কি বললে? আমি মেকআপ করি? বলেই রাসেলকে কিলঘুষি দিতেই শুরু করে। এদিকে রাসেল ভাবতেছে, দেখছেন উঠে চলাফেরা করতে কত কষ্ট হয়, আর সে এখন ঠিকই আমার সাথে মারামারি করতেছে। মেকআপ করার কথা বলেছি দেখে এই পড়ে যাবে কিন্তু। রাইসা হয়রান হয়ে বসে পড়ে। রাসেল খাবার এনে রাইসাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দেয়। এইভাবে চলে যায় কিছুদিন। এখন রাইসা একটু একটু করে রাইসাকে ভালোবাসতে শুরু করছে। বলতে ভালোবাসে, কিন্তু রাসেলকে বলে না। রাইসা, তোমার তো কাপড় যা ছিল পুরনো হয়ে গেছে, চলো কিছু কাপড় শপিং করে দেই। না, যেগুলো আছে সেগুলো দিয়েই হবে। আর এমনিতেই তোমার অনেক কষ্ট হয় আমার ভরণ পোষণ করতে, তাই বাড়তি টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। বাবা, বউ আমার কত লক্ষ্মী হয়ে গেছে, কিনে দিতে চাইছি তাও নিবে না। আচ্ছা, সেটা তোমার ইচ্ছা। আমার আজকে একটু কলেজে যেতে হবে, তুমি কি বাড়িতে যাবে নাকি কাজে যাবে? বাড়িতে তো যাবই, তার আগে আমার একটু অফিসে যেতে হবে। অফিসে যেতে হবে মানে? তুমি না দিনমজুরের কাজ করো, তাহলে অফিসে কেন বললে? এই রে, কাম তো সেরেই ফেলছিলাম প্রায়। না মানে আমাদের বস্তিতে সবাই না যেই কাজ করুক না কেন তাকে বলবে অফিসে কাজ করি। ও আচ্ছা, বুঝতে পারলাম। এখন তাহলে আমি আসি। তুমি সাবধানে যেও কিন্তু। রাইসা বলেই চলে যায়। এদিকে রাইসার কথা শুনে রাসেলের মনে অনেকটাই আনন্দের বাতাস বয়ে যায়। রাসেলও অফিসের উদ্দেশ্যে চলে যায়।
এদিকে রাইসা কলেজে গিয়ে বসে আছে একটা গাছের নিচে। তখনই রাসেলের বান্ধবী শিখা আসে সেখানে। শিখা কি যেন একটা কাজে এসেছে কলেজে। শিখা রাইসাকে দেখেও কাছে গিয়ে কথা বলে। এক পর্যায়ে খুব ভালোই জমিয়ে বন্ধুত্ব করে নেয়। কিছু সময় কথা বলে রাইসার থেকে বিদায় নিয়ে শিখা চলে যায়। শিখা তো আর জানে না এই মেয়ের সাথে সেদিন কথা বলেছে। এদিকে রাইসা কলেজ করে বাসায় চলে আসে। রাসেলের আজকে অফিসে অনেকটাই কাজ থাকায় তাড়াতাড়ি বাসায় ফিরতে পারেনি, একটু দেরি করেই গেছে। রাসেলের বিকেলে দিকে মনে পড়ে, কি রে, আমি যে পড়ে পড়ে এখন এত কাজ করতেছি, ঘরে রাইসাকে একা রেখে মহারানী তো আবার রান্না করতেই পারেন না। মনে হয় দুপুরে না খেয়ে আছে। না, আর দেরি করা যাবে না, এখনই যেতে হবে। কি বলেন আপনারা, আমি কি যাব? না যাই, বউটা আমার কষ্টে পাবেনি। আচ্ছা সমস্যা নাই, আমার বান্ধবীর বাসায় না হয় পরে গিয়ে ঘুরে আসবো, আগে না হয় তোমার সাথেই যাবো নে। এইবার ঠিক আছে। এইভাবে আরো অনেক কথা বলে রাসেল। শুয়ে আছে আর রাইসা রাসেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখনই রাসেলের ফোনে রাফির কল আসে। রাসেল ধরার আগেই রাইসা রিসিভ করে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। তা ভাবি, আপনি কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তা আমার হারামি বন্ধুটা কোথায়? ওর সাথে তো আজকে দেখাই হলো না। রাফির কথা শুনে রাইসা অনেকটাই অবাক হয়ে যায়। কেননা রাসেল তো বাসায় এসেই বলে রাফি আর ও একসাথে কাজ করে। তাহলে রাফি এটা কেন বলতেছে? ভাইয়া, আপনার সাথে আজকে ওর দেখা হয়নি মানে কি? আপনার বন্ধুরা কিছু সময় আগে কাজ থেকে আসলো? ভাবি, আসলে আপনি বুঝতে পারেন নাই, রাসেল তো আজকে একটু আগেই চলে গেছে, তাই বললাম আজকে তো দেখাই হলো না। ও আচ্ছা, তাই বলেন। আমি তো আরেক চিন্তায় পড়ে গিয়েছিলাম। আচ্ছা ভাবি, ভালো থাকে, পরে কথা বলবো নি, আমি একটু বাইরে আছি। আচ্ছা, আপনিও ভালো থাকেন। আমার বান্ধবীকে আবার কষ্ট দিয়েন না। না ভাবি, ওরে তো কষ্ট দিতে পারবো না, কারণ ওর কষ্ট হলে যে আমি নিজেও কষ্ট পাই। ও কি প্রেম! আচ্ছা, আমাদের বাসায় বেড়াতে আসেন। রাফি ফোন কেটে দেয়। এদিকে রাসেল তো সব কথা রাইসার মুখের দিকে তাকিয়ে শোনে। রাইসা, রাফি কি বললো? না, তেমন কিছু তো বললো না। তুমি কাজ থেকে আগেই আইছো সেটাই, আর তোমার কথা জিজ্ঞেস করলো। ও আচ্ছা, আমি ভাবলাম না জানি রাফির আবার কি হলো। রাইসার কোনো কথা না বলে ফোন রেখে আবারও রাসেলের মাথায় পিলি কাটতে শুরু করে। এইভাবেই দিন পেরিয়ে রাত্রি শেষ হয়ে যায়। সকালে রাসেল আর রাইসা নাস্তা করে নেয়। টিয়া পাখি, তুমি থাকো, আমি কাজে গেলাম, দুপুরে চলে আসবো। আচ্ছা যাও, আর সাবধানে দেখে শুনে কাজ করিও, কেমন? আজকাল কাজ করতে কিন্তু একটু বেশি দুর্ঘটনা ঘটছে। যথা আজ্ঞা মহারানী। রাসেল রাইসার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে উপরের কথাটা বলে বাসা থেকে বেরিয়ে যায়। অফিসে এসেই দেখতে পায় রাফি এসেছে। কিরে, তুই এসেছিস? শিখার বাড়িতে যাস নাই? তোকে ছাড়া আমি কিভাবে যাব? পাগল হয়ে গেছিস নাকি ভাবিকে পেয়ে? আমি তো যেতে পারবো না রে ভাই, আমার যে রাইসার সাথে ওর বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে। কি বলিস? তাহলে শিখা তো রেখে একদম অ্যাটেম বোম হয়ে যাবে। সেটা তো জানি, আর ওইদিকে আবার আরেক বিপদ, রাইসার সাথে আমি না গেলে রাইসার বান্ধবী কেক কাটবেই না বলেছে। এটাও বিপদ। দেখ, তাহলে সেখান থেকে ঘুরে তারপর হলেও আসিস, না হলে শিখার রাগ ঠেকানো কিন্তু সম্ভব হবে না। আচ্ছা তুই থাক, আমি একটু বাসায় যাই, আম্মুর সাথে দেখা করে আসি। আচ্ছা যা, আমিও একটু পরে তাহলে চলে যাব। রাসেল আর কোনো কথা না বলে সোজা বাড়িতে চলে আসে। এসে দেখতে পায় ওর মা সোফায় বসে আছে। আম্মু কেমন আছো? একটা বারের জন্য ছেলের খবর নাও না। হাই রে ফাজিল ছেলে আমার, নিজের খবর নেয়নি আমাদের, উল্টো নিজের দোষ আমাদের উপরে চাপিয়ে দিচ্ছিস। আমরা ভালো আছি, তা তুই কেমন আছিস? অনেক ভালো আছি। শিখা বাসায় যাবি না? ওর তো আজকে জন্মদিন, অনেক করে বলে গেছে, না গেলে খুব রাগ করবে। রাসেল আর ওর মা
আরও কিছু সময় কথা বলে। রাসেল শপিং মলে গিয়ে সব কিছু কিনে নিয়ে বাসায় চলে আসে। দরজায় এসে কলিং বেল বাজাতেই রাইসা এসে দরজা খুলে দেয়। রাসেল হাতে থাকা প্যাকেটগুলো রাইসার হাতে ধরিয়ে দিয়ে, এত প্যাকেট, আর এর মধ্যে কি আছে শুনি? ওই যে তুমি যেসব মনে মনে আশা করেছিলে সেসব আছে এর মধ্যে, খুলে দেখো। রাইসা রুমে এনে খুলে দেখেই অবাক, কেননা সত্যি সত্যি রাইসার পছন্দের সব জিনিস ছিল। রাইসা তো অনেক খুশি, আবার এত জিনিস দেখে মনটাও খারাপ করে ফেলে, কেননা রাসেল এত টাকা পেল কোথায়, নাকি অসৎ পথের। তাই রাসেলকে জিজ্ঞেস করে, তুমি এসব এনেছো, তার টাকা পেলে কোথায়? আমি জানি এখানে লক্ষ টাকার জিনিস আছে। যেভাবে আনি না কেন, একটা কথা জেনে রেখো, এসব হালাল টাকার কোনো অসৎ পথের না। রাইসা আর কিছুই বলে না, শুধু মনে মনে খুঁজতে থাকে এত টাকা পেল কোথায়। এসব ভাবনা চিন্তার মধ্যে দিয়ে দিন শেষ হয়ে বিকেল চলে আসে। এই রাইসা তোমার হলো নাকি? আর কত সময় নেবে? সেই বলতে গেলে সকাল থেকে সেজে যাচ্ছ, তো সেজেই যাচ্ছ। বলি কি, এত সেজে কি হবে? বিয়ে তো হয়ে গেছে, নাকি আমাকে রেখে অন্য কাউকে পাওয়ার ধান্দা? শোনো, মেয়েরা লোক দেখানোর জন্য সাজে না, বলতে পারো এটা মেয়েদের একটা অভ্যাস। আর তুমি পাগল তো, এই কালেও আমার আছো, পরকালেও আমারই থাকবে। আচ্ছা, সে যেটাই হোক, তা তোমার সাজা শেষ হলো নাকি সেটা বলো। আমার হয়ে গেছে, এখন চলো। তুমি তো সে কখন থেকে কথা বলেই যাচ্ছ। আরে বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর, নিজেই আসতেছে না, আর এখন সব দোষ আমার নামে চালিয়ে দিচ্ছে। দেখছেন কি ডেঞ্জারাস মেয়ে মাইরি। রাইসা রুম থেকে বেরিয়ে আসতে আসতে বলে উপরের কথাগুলো। রাসেল রাইসার দিকে তাকিয়ে তো থ হয়ে যায়, মনে হচ্ছে আকাশ থেকে সত্য নেমে আসা কোনো এক নীল পরী ওর সামনে দাঁড়িয়ে। রাসেল অপলক দৃষ্টিতে রাইসার দিকে তাকিয়ে থাকে, যার জন্য রাইসা অনেকটাই লজ্জা পায়। এইভাবে কি দেখো? আগে কখনো আমাকে এইভাবে তো দেখোনি। আমার লজ্জাবতী বউকে দেখছি, আমি মুগ্ধ তোমার রূপে। তোমার জন্য একটা গান মনে পড়লো, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, ওই আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। যা দুষ্টু, আমার বুঝি লজ্জা করে না? এত রোম্যান্স তোমার মনে কোথা থেকে আসে? আবার নতুন রূপে গান? এমন চাঁদের মতো মিষ্টি একটা বউ যার ঘরে আছে, তার রোমান্টিক হওয়ার কোনো দরকার নেই, রোমান্স এমনি এমনি চলে আসে। তো দেখাবো একটু। যা দুষ্টু, সবসময় শুধু এইসব দুষ্টমি মাথায় কিলবিল করে, তাই না? রাইসা উপরের কথাগুলো অনেকটাই লজ্জা মাখামুখ নিয়ে বলে, যেটা শুনে রাসেল বলে ওঠে, ওরে আমার লজ্জাবতী বউ রে, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, এখন চলো যাওয়া যাক। রাইসা ও রাসেল সোজা শিখাদের বাসার দিকে আসতে থাকে। যতই বাড়ির নিকটে আসতেছে ততই যেন রাসেলের বাড়িটা খেতে পরিচিত মনে হচ্ছে। বাড়ির কাছে এসে রাসেল বুঝে যায় রাইসার বান্ধবী তাহলে ওর বান্ধবী শিখায়, অন্য কেউ না। কিন্তু আবার চিন্তায় সে ভর করে, কারণ এখানে তো ওর পরিচিত সবাই আসবে। এই চল, এখানে দাঁড়িয়ে থাকলে হবে নাকি? যাচ্ছি তো। আচ্ছা তুমি একটু ভিতরে যাও, আমি একটু ওয়াশরুম থেকে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি বেশি দেরি করিও না কিন্তু আবার। রাসেল আর কিছু না বলে ওয়াশরুমের দিকে চলে যায়, আর এদিকে রাইসা ভিতরে চলে যায়। রাইসা শিখার সাথে দেখা করে। হ্যাপি বার্থডে শিখা, দোয়া করি আগামী পথ চলা সুখের হোক, সুন্দর একটা দুলাভাই হোক। ধন্যবাদ, কিন্তু আমার দুলাভাই কোথায় রে? রাইসা যেই না কিছু বলতে যাবে, কিছু অমনি শিখার পাশ থেকে শিখার আরেকটা বান্ধবী বলে ওঠে, শিখা, এটা তোর কেমন বান্ধবী যে তোর জন্মদিনের দাওয়াতে খালি হাতে এসেছে? এরকম ছোট লোক তো কোথাও দেখিনি। আসলে এদের মতো মানুষ আসেই শুধু বড়লোকের বাড়ি ভালো মন্দ খাওয়ার জন্য। হিয়ার কথা শুনে রাইসার চোখে পানি চলে আসে। রাইসা কিছুতেই চোখের জল ধরে রাখতে পারে না। এদিকে হিয়ার বলা সব কথা রাফি ও রাসেলের বাবা মা শুনতে পায়। এই মেয়ে, এইসব কি বলছো? মেয়েটাকে পৃথিবীতে টাকা পয়সা থাকলেই সব হয় না, বুঝলে? বাঁচতে হলে মানুষকেও সম্মান করতে শিখতে হয়।
আন্টি, এদেরকে সম্মান দিলে এই ভুলগুলো আবার করে বসবে। তাদের বড়লোক বাড়িতে খাওয়ার লোভটা কোনোদিন যাবে না। হিয়া, তুই এসব কি বলছিস? ও আমার বান্ধবী, ওর কাছে আমার উপহার পেতে হবে, এটা কেমন কথা? ও নিজেও আমার কাছে একটা বড় উপহার। তুই বললেই হলো নাকি? আমি তোর বান্ধবী হয়ে 1,00,000 টাকা দিয়ে তোকে নেকলেস দিলাম, আর এই ভিখারি কিছুই দিল না। আমার তো মনে হচ্ছে ও যা পড়েছে সবকিছু দোকান থেকে ভাড়া করে এনেছে। ভাগ্যক্রমে হিয়ার বলা সব কথা দরজায় দাঁড়িয়ে রাসেল শুনতে পায়। রাসেলের তো রাগে মাথা ফেটে যাবার মতো অবস্থা। প্রচণ্ড রাগ নিয়ে জোর গলায় বলে ওঠে, রাইসা ভিকার হয়ে যা দিতে পারবে তুই কি সেটাই দিতে পারবি? এইবার সবার দৃষ্টি রাসেলের উপরে। রাইসা দৌড়ে গিয়ে রাসেলকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। হিয়া, তুই জানিস তুই কাকে অপমান করেছিস? ও কি হয় আমার? কেন জানবো না? ও তো একটা রাস্তায় থাকা ভিখারি। এইবার আর রাসেল চুপ করে থাকতে পারে না, ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। তোর সাহস কি করে হয় ওকে ভিখারি বলার? তুই জানিস ওকে ওর স্বামীর যা দিনে কামাই তা দিয়ে তুই 1 মাস চলতে পারবি অনায়াসে। শিখা, তুই জানিস রাইসাকে? দেখ, আমি এসব হবে তা একদম ভাবতে পারিনি। হিয়া যে কেন এসব বলেছে আর জানবো কেন না? রাইসা আমার বান্ধবী। না, রাইসা আমার ইসলামের নিয়ম কানুন মেনে কালেমা পড়া বিয়ে করা বউ। রাসেলের মুখে রাইসাকে বউ বলতে দেখে উপস্থিত সবাই তো অবাক, আর রাসেলের বাবা মা তো আরো অবাক, আর হিয়া তো ভয়ে কাঁপতেছে। রাসেল, এই মেয়েটা কি সত্যি আমার বৌমা? অনেকটা অবাক হয়ে। আম্মুকে আমি বিয়ে করেছি, সেটা একটা লম্বা ঘটনা, তোমাদের বলার সাহস হয়ে ওঠেনি। ঘটনা বাদ দে, আগে বলবি না আমার পরীর মতন বৌমাটাকে এতগুলো কথার সম্মুখীন করলি? আগে জানতাম না এখানে রাইসা এতটা অপমানিত হবে, তাহলে কি আর আমি ওয়াশরুমে যেতাম? শিখা, দেখা আমাকে হিয়া তোকে কি উপহার দিয়েছে। দোস্ত, বাদ দে না এসব, যা হবার তা তো হয়েই গেছে, সেটা নিয়ে আর ঝামেলা না করাই ভালো। কি বাদ দেব? আমার বউকে অপমান করেছে সেটা আমি বাদ দিব? ওর সাহস কত বড় আমার বউকে রাস্তার ভিখারি বলে? ও কি মনে করে গরিবরা কি মানুষ না? গরিবরা ভালো কিছু দিতে পারবে না বলে কি কোনো বড় লোকের দাওয়াতে আসতে পারবে না? এই ওদের মতো নিচু মনের কিছু মানুষের জন্যই আমাদের সমাজে গরিবরা এতটা অবহেলিত। রাসেলের কথা শুনে সবাই চুপ করে থাকে। কি বলবে সবাই? রাসেল তো যা বলেছে সবটাই সত্য বলেছে। আসলে তো আমরা তাদেরই দাম দিই যাদের অর্থ আছে, আর যাদের কিছু নেই তাদের আমরা মানুষের কাতারেই ধরি না। রাসেল, দয়া করে হিয়াকে মাফ করে দে। ও আসলে মরা গাছ মনে করে কাটাতে গিয়ে তাজা গাছে কুড়াল মেরেছে, যেটা বুঝতে পারেনি। কি মাফ করবো বল? আজ রাইসার স্বামী প্রতিষ্ঠিত বলে হিয়ার মতো অর্থ অহংকারী মেয়ের কথার জবাব দিতে পারলো, কিন্তু রাইসা না হয়ে অন্য কেউ হলে কি হতো ভেবে দেখেছিস? ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারিনি। আসলে টাকার অহংকারে গরিব মানুষকে মানুষ বলেই মনে করি না, কিন্তু আপনার কথাগুলো আমার মনে পড়ে থাকা কালো পর্দাটা সরিয়ে দিয়েছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। যেহেতু তুই বুঝতে পেরেছিস তাই ক্ষমা করে দিলাম, কিন্তু আমার বউয়ের থেকে ক্ষমা চেয়ে নে। না, সেটার আর দরকার নেই। উনি তার ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। শুধু এটাই বলবো, গরিবদের সম্মান করতে শেখো। কি হবে এত টাকা পয়সার বড়াই করে? মরণকালে তো আর আজরাইলকে ঘুষ দিতে পারবে না। ওই অন্ধকার কবরে খালি হাতেই যেতে হবে। ধনী মানুষ যেই টাকার দামে সাদা কাপড় পরবে, সেই কাপড়ই গরিব মানুষেরাও পাবে।